দৈনিক পূর্বকোণের আজকের এই নিয়মিত আয়োজন ছাত্র জনতার দাবি সংস্কার চাই চট্টগ্রাম ওয়াসা। এটা রাজনৈতিক, আমরা দৈনিক পূর্বকোণ ইতিপূর্বে অসংখ্য আমরা গোলটেবিল আলোচনা আয়োজন করেছি, তার এই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমরা এটা নিয়ে চট্টগ্রামের সেবা সংস্থা যেগুলি আছে পর্যায়ক্রমে এগুলি একটা একটা করে আমরা এগুলি করব, অন্যান্য সংস্থারও আমরা এই আয়োজন করব। আজকে আমাদের প্রথম এই আলোচনাটা হচ্ছে ওয়াসাকে নিয়ে, ওয়াসার সংস্কার নিয়ে আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য এখানে যারা বিশেষ করে ওয়াসার এবং যারা সংশ্লিষ্ট সংগঠন থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, গ্রাহক উপস্থিত হয়েছেন, আমি সবাইকে দৈনিক পূর্বকোণ পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই গোলটেবিল আলোচনায় আমাদের পূর্বকোণের একজাক সাংবাদিক এখানে দায়িত্ব পালন করছেন এবং পূর্বকোণের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে চট্টগ্রাম ওয়াসা নিয়ে কিছু কথা বলতে হয়। 1963 সালে 8 নভেম্বর চট্টগ্রাম ওয়াসার যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় ওয়াসা আজকে আমার যেটা 61 বছর মনে হয় ওয়াসা পদার্পণ করেছে। এই 61 বছরে ওয়াসা এখানে চট্টগ্রাম শহরে পানি সরবরাহ দিয়ে যাচ্ছে। সর্বশেষ ওয়াসা এখানে 2018 সালে সুয়ারেস একটি প্রকল্প হাতে নিয়েছে, ওই প্রকল্পটিও চলমান আছে। এর মধ্যে ওয়াসা নিয়ে আমাদের গ্রাহকদের মধ্যে অনেক আলোচনা আছে, অনেকের মধ্যে আত্মতুষ্টির পাশাপাশি অনেকের কাছে ওয়াসা নিয়ে কিছু অসন্তুষ্টিও রয়ে গেছে। সুতরাং এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আলোচনা আসলে আমরা চাচ্ছি আজকে এখান থেকে অনেকগুলো বিষয় উঠে আসবে, অনেক সুপারিশ উঠে আসবে। এখানে এই সুপারিশগুলো নিয়ে আমরা কাজ করব এবং এগুলি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এগুলি পাঠানোর চেষ্টা করব যাতে ওয়াসার কার্যক্রম আরও বেগবান হয়। এখানে এসেছে আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়, আমরা সবাই এক হয়ে এসেছি ওয়াসাকে সহযোগিতা করার মানসিকতা নিয়েই এখানে উপস্থিত হয়েছি। ওয়াসাকে নিয়ে চাই আমরা এখানে গঠনমূলক একটা আলোচনা করব, এখান থেকে যাতে ওয়াসা যেগুলি আমাদের মনের মধ্যে কথাগুলো আছে এগুলি আমরা এখানে তুলে ধরবো, পূর্বকোণ এটা তুলে ধরবে ধারাবাহিকভাবে। ওঠার পরে এগুলি নিয়ে আমরা পরবর্তীতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এগুলি টনক নড়বে বলে আমরা আশা করি। তো আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্বকোণ লিমিটেডের মাননীয় চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন চৌধুরী। উনি অনেক ব্যস্ত দিন অতিবাহিত করেন, এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে আমি ওনাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকে আপনারা সবাই এসছেন এই গোলটেবিল বৈঠকে। আশা করি আমরা একটা কিছু কনস্ট্রাকটিভ কিছু একটা ডিসিশন পাবো আজকে। তো আপনারা আসার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নগরে যে পানি সরবরাহের সরকারি সেবা সংস্থা চট্টগ্রাম ওয়াসা, 1963 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নগরীতে পানি সরবরাহ দিয়ে আসছে। বিগত প্রায় 1.5 দশকের সংস্থাটি বেশ কয়েকটি পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করলেও আমি যতটুকু জানি নগরের কিছু কিছু এলাকায় মানুষ এখনও ওয়াসার পানি সরবরাহ পায় না। আমি মনে করি আমাদের বিষয়টি নিয়ে বেশি ভাবার প্রয়োজন রয়েছে। নগরীর যেসব এলাকায় এখনও ওয়াসার পানি যায় না সেসব এলাকায় পানি সরবরাহ দিতে ওয়াসাকে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে। তাছাড়া নগরীর যেসব এলাকায় ওয়াসার লাইন আছে কিন্তু গ্রাহকরা নিয়মিত পানি পায় না সেসব এলাকায় পানি সরবরাহ বাড়াতে ওয়াসাকে আরও কাজ করতে হবে। নগরীতে প্রথমবারের মতো ওয়াসা একটি সুয়ারেজ প্রকল্প চলমান রয়েছে। একই সময়ে সুয়ারেজের আরও 5 প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে ওয়াসা। সুতরাং এসব প্রকল্প যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা গেলে নগরবাসী উপকৃত হবে। এছাড়া পানি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রাহক সেবা আরও বাড়াতে হবে। নতুন পানির সংযোগ দেওয়ার ক্ষেত্রে গ্রাহক যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আজকে চট্টগ্রাম ওয়াসাকে নিয়ে গোলটেবিল আলোচনা প্রাণবন্ত হবে এবং
বিদগ্ধ আলোচকগণের আলোচনা থেকে উঠে আসা সুপারিশগুলো সরকারের নীতি নির্ধারক মহল গুরুত্ব সহকারে নিয়ে কাজ করবে এ প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়াসার পানি পাওয়াটা মানুষের নাগরিক অধিকারই বটে। তো আমরা বন্দর পতেঙ্গায় যারা আছি, এটা আমাদের জন্য দুঃখ। বাংলা সিনেমার একটা কথা থাকে, সাবানা দুঃখ বলে একটা যেরকম কথা থাকে, বন্দর পতেঙ্গার মানুষের জন্য ঠিক তদ্রুপ একই। আমরা পতেঙ্গার মানুষরা দীর্ঘদিন যাবৎ ওয়াসা থেকে আশ্বাস পাচ্ছি, কিন্তু পানিটা পাচ্ছি না। আমি দক্ষিণ পতেঙ্গায় বসবাস করি, বেসিক্যালি দক্ষিণ পতেঙ্গার মাইসপাড়া এলাকাতে। আমরা দীর্ঘদিন যাবৎ এই ওয়াসার পানি কিংবা গ্যাস লাইন, বহুতল ভবন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেখানে আমরা ওয়াসার পানি আমাদের 11 নম্বর হয়ে আপনার বিমান বাহিনী, নৌবাহিনীতে গেল, তাদের পাইপলাইন গেলেও সাধারণ জনগণের জন্য কিন্তু এখনও যায়নি। আমি জানি না বাহিনী হিসেবে তারা অ্যাডভান্স প্রায়োরিটিটা পেলেও আমরা সাধারণ জনগণ কেন পেলাম না। আমরা এটা নিয়ে বেশ কয়েকবার ওয়াসাতে দেখা গেলো, আরিফ স্যারের সাথে বেশ কয়েকবার দেখা হয়েছিল আমাদের। ওনার সাথে কথা হলে ওনারা বলেছিলেন ব্যবস্থা নিচ্ছেন, নতুন একটা মোড হচ্ছে বে টার্মিনালের বিপরীতে, তখন পতেঙ্গায় পানি সাপ্লাই দেওয়া হবে। এখন এই আশ্বাসটা শুনছি আমরা দীর্ঘ 4-5 বছর ধরে। এর আগে থেকেও বলা হচ্ছিল আমাদেরকে দিচ্ছে না। আমরা পতেঙ্গার মানুষরা প্রায় সময় আপনার পানি ক্রয় করে খেতে হয়। আপনার ওয়াসার পানি বলে টাক নিয়ে পানি নিয়ে আসে। আমরা পানি, আপনি বন্দর পতেঙ্গায় সার্ভে করলে দেখবেন পতেঙ্গা এলাকাতে আপনার পানিবাহিত রোগী বেশি। এই জায়গাটা আপনি সবসময় দেখবেন এই জায়গায় পানিবাহিত রোগী অত্যধিক বেশি। আপনার দেখবেন চর্মরোগের শিকার বেশি এই জায়গায়। এই পানির কারণে যে অসুখগুলো হচ্ছে, এগুলোর জন্য তো আমাদের একটা অধিকার আছে আমাদের বিশুদ্ধ পানি পান করার। এই জায়গা থেকে আমরা ওয়াসার কাছে বিভিন্নবার গেলেও আমরা এই আশ্বাস পেয়েছি, কিন্তু আমরা এই আশ্বাস বাস্তবায়ন এখনো হয়নি। আপনি আমাদের পতেঙ্গা এলাকায় চিন্তা করলে দেখবেন যে পতেঙ্গা আপনার সাধারণ মানুষ বসবাসের পাশাপাশি পতেঙ্গা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। আপনি যদি চিন্তা করেন যে পদ্মা, মেঘনা, যমুনা, ইস্টার্ন রিফাইনারি, এই প্রতিষ্ঠানগুলো বন্দর পতেঙ্গা এলাকায়। আপনি যদি ইনল্যান্ড ডিপুর কথা চিন্তা করেন, ইনকন্ট্রেট, ওসিএল, এসএফএল, ইস্টার্ন লজিস্টিক কিংবা বার্টেক্স, এই ইনল্যান্ড ডিপুটগুলো কিন্তু পতেঙ্গা এলাকায়। পতেঙ্গা এলাকাতে আপনার আবার কর্ণফুলী, আপনার এই ইপিজেড যেটা, ওইটাও পতেঙ্গা এলাকাতে। আপনার পতেঙ্গা এলাকায় বহু মানুষের বসবাস। শুধু যে স্থানীয় মানুষ বসবাস করে সেটা না, পতেঙ্গাতে বাইরের মানুষও এখানে বসবাস করে। তো এই জায়গায় পতেঙ্গার মানুষের তো বিশুদ্ধ পানি পাওয়ার একটা অধিকার আছে। আমরা সবসময় আশ্বাস পেয়ে যাচ্ছি, বিশুদ্ধ পানিটা এখনও আমরা পাচ্ছি না। লাইন এখন পতেঙ্গা এলাকায় অনেক জায়গা আছে, আপনারা আরও ভালো জানবেন, পেমেন্ট করতেছে, ওয়াসার পানির পেমেন্টটা দিচ্ছে, কিন্তু তারা পানিটা পাচ্ছে না, রেগুলার পানিটা পাচ্ছে না। এবং এই পানির সমস্যাটা আজকে প্রথম না, এটা দীর্ঘদিনের সমস্যা। আমি ওয়াসার যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে জানতে চাইব, পতেঙ্গার মানুষ, স্পেশালি আমরা দক্ষিণ পতেঙ্গার সবচেয়ে লাস্ট এলাকা, চট্টগ্রাম সবচেয়ে লাস্ট এলাকা দক্ষিণ পতেঙ্গা, যে এলাকায় আপনার কর্ণফুলী টানেল রয়েছে, যে এলাকায় পতেঙ্গা সি বিচ রয়েছে, যে এলাকায় রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, আপনার ভিআইপি যে মুভমেন্টের যে এরিয়াগুলো, ওইগুলো ওইখানে রয়েছে। আমরা এরপরও যদি ওখানে ওয়াসার পানিটা পাওয়া না যায়, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। তো এই ওয়াসার পানিটা আমরা কতদিনের মধ্যে পেতে পারি এবং কত দ্রুত সময়ের মধ্যে মানুষ এই নাগরিক সুবিধাটা পেতে পারবে, বিশুদ্ধ ওয়াসার পানি পান করতে পারবে, এ ব্যাপারে যদি আপনাদের সুস্পষ্ট মতামত পাই, তাহলে আমরা পতেঙ্গাবাসী উপকৃত হব। এছাড়া আমার আরেকটা প্রশ্ন রয়েছে, সিটিজেন চার্টার মোতাবেক আপনারা যে গ্রাহক সেবার কথা বলে থাকেন, এই গ্রাহক সেবাটা আসলে আপনারা কতদিনের মধ্যে সম্পন্ন করে থাকেন, বা গ্রাহক সেবা প্রদানের ব্যাপারে আপনাদের নিশ্চয়তা কি? যদি না দিয়ে থাকেন সে ব্যাপারে আপনাদের সংস্কারের ব্যবস্থাটা কি? এই বিষয়গুলো একটু জানাবেন। ধন্যবাদ। আমার এলাকা হলো উত্তর কাট্টলি 10 নং ওয়ার্ড, বড় কালীবাড়ি, ঈশান মহাজন সড়ক। আমরা আজ থেকে প্রায় 2 যুগ পূর্বে, আনুমানিক 2001 সালে, মানে 2000 সালের দিকে আমরা সবাই ওইখানে ওয়াসার পানি পাওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু আজ থেকে 2018 সালে গিয়ে আমাদের ঈশান মহাজন সড়কে একটা মেইন আপনার ওয়াসার লাইনটা গিয়েছে, কিন্তু ওই আশেপাশে যারা আছে, মেইন লাইনের আশেপাশে যারা আছে, হাতে গোনা কয়েকজন অধিবাসী ওই পানি পাচ্ছেন, তাও সপ্তাহে 2 দিন।
কিন্তু আমরা যারা মেইন লাইনের বাইলাইনে আছি, একটু মেইন লাইন থেকে একটু দূরে আছি, ওইখানে কোনো সাব লাইন না যাওয়াতে আমরা ওই পানি থেকে মানে ওয়াসার ইয়ের থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ফলে ওই অনেক মানে প্রয়োজনে আমাদের অনেককে হয়তো কিছু গভীর নলকূপ ইয়ে করতে হইতেছে, কিন্তু ওইখানকার পানি এত খারাপ, পরিবেশের কথা বাদ দিলেও ওইখানকার পানি এত খারাপ, আমাকে দেখেও বুঝতে পারেন যে আমার মাথার অনেকগুলো চুল চলে গেছে। ওই পানিতে লবণ এবং আয়রন এগুলা, আর ঘরের সব আসবাবপত্র ওই পানির ইয়েতে ব্যবহার ফলে মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা মানে দীর্ঘদিন মানে এই পানির ইয়ের থেকে মানে এখনো বঞ্চিত আর কি। তো আমরা আশা রাখবো যদি মানে বাই লেনে যদি ওয়াসার ইয়েটা আপনার মানে লাইনটা যদি নিয়ে যাওয়া হয় তাহলে আমরা অতি সহজে মানে আমাদের ইয়েতে বাসা বাড়িতে বা আমাদের ইয়েতে আমরা পানিটা পেতে পারি। 24 নম্বর ওয়ার্ডের সমস্যা তো আজকে অনেক দীর্ঘদিনের, যা হোক আমাদের আজকে অনেক আলোচনা বিন্দু আছে। এখন 24 নম্বর ওয়ার্ডের এই সমস্যার কথা যারা ওয়াসার নীতিবিন্দু আছে তারা সবাই জানে। আমি সেই লাইনে না গিয়ে আমি বর্তমানে যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে সুনির্দিষ্ট কয়েকটা প্রশ্ন করব এবং তার প্রতিকার কী সেটা একটু জানতে চাইব। তো আমার প্রথম প্রশ্ন হলো গিয়া, ওয়াসার নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে আবেদনের সর্বনিম্ন কতদিনের মধ্যে পাওয়া যায়? আর দ্বিতীয়টা প্রশ্ন হলো গিয়া, বর্তমানে ওয়াসার সিস্টেম লস কত? সিস্টেম লস কমাইতে পরিকল্পনা কি? আমার 3 নম্বর প্রশ্ন হলো গিয়া, নগরের বাইরে বাসিন্দারা গভীর নলকূপে পানি ব্যবহার করে, কিন্তু স্তর নিচে নেমে যাওয়ার কারণে বিগত কয়েক বছর ধরে এইসব এলাকার মানুষ নলকূপের পানি পায় না। এই বিষয়ে ওয়াসার কোনো পদক্ষেপ আছে কি না? আমি ওয়াসার কর্মকর্তা বৃন্দদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা বিশ্বব্যাংক আবাসিক এলাকা আকবরশা থানায় পাহাড়ি এলাকা, বিশাল পাহাড়ি এলাকা, এটা আপনার বিশাল বিশাল পাহাড় কেটে ওখানে হাউজিং এস্টেট একটি আবাসিক করেছে। তো সেই আবাসিকে আপনার প্রায় 4800 প্লট, তার মধ্যে প্লট ছাড়াও সরকারি লিস্ট ছাড়া ধরেন আরও মিনিমাম আরও 1000 প্লটের মতো বাসিন্দা বসবাস করে। প্রায় 1.5 লক্ষ লোকের বসবাস ওখানে, মিনিমাম 1.5 লক্ষ লোকের বসবাস। ওখানে 3টা বা 4টা নলকূপ বসাইছে ওয়াসা, সেই প্রথম 1990 সালে। আমরা আমাদেরকে ওই নলকূপ থেকে প্রত্যেকটা থেকে ভাগ করে দেওয়া আছে কোন ব্লকে কতদিন পানি দিবে। বিশেষ করে আমাদের পি ব্লকে ছোট্ট একটা ব্লক, ওখানে 284টা প্লট আছে এবং ওই জায়গাটাই সবচেয়ে উঁচু জায়গা, ওই হাউজিংয়ের শেষ এবং উঁচু জায়গা। ওখানে আমাদেরকে সপ্তাহে পানি দেয় 2 দিন, শনিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। তার মধ্যে থাকে না বিদ্যুৎ ম্যাক্সিমাম সময়। এর মধ্যে নলকূপের নিচে কোনো পানি নেই। আমরা দেখা যায় যে প্রাইভেটভাবে যেই আপনার ডিপগুলো বসাইছে ওখান থেকে যদি ঘন্টায় পানি নেই, সর্বোচ্চ 1 ঘন্টায় আমাদের নিচের ট্যাঙ্কি এবং উপরে 1000 লিটারের ট্যাঙ্কি পূরণ হয়ে যায়। কিন্তু আমরা সারা দিন ওয়াসার এই পানি পাওয়ার জন্য মোটর চালাইলেও আমাদের নিচের ট্যাঙ্কি অর্ধেক হয় না, পানির এত মানে স্পিড কম। এরপরে আপনার পানি ময়লাযুক্ত, আপনার সেই শুরু থেকে আপনার ধরেন আজকে প্রায় 25 বছর আগের, আরও বেশি হবে, ওয়াসার লাইনগুলো কোনো মেরামত নেই, আমরা পানি পাই না। মঙ্গলবারে আমাদেরকে দেয় যে সপ্তাহে 2 দিন, শনিবার মঙ্গলবারে দেয় সকাল 6টা থেকে 4টা পর্যন্ত। এর মধ্যে তো বিদ্যুতের সমস্যা আছেই আমাদের দেশে ফার্স্ট ক্লাস, সকাল সন্ধ্যা কোনো ঠিক নেই কখন যাবে কখন আসবে। আমাদেরকে আনুমানিক বিল দেওয়া হয়। আপনার আমি ওই এলাকায় বসবাস করি প্রায় 14 বছর। আমি যখন গিয়েছি তখন বিদ্যুৎ ওয়াসার বিল ছিল 65 টাকা। ঘুমের মধ্যে বেরতে বেরতে আজকে আনুমানিক বিল হয়েছে, মাসে আমাদেরকে আনুমানিক বিল দেয় 642 টাকা। তার মধ্যে আমরা পানি পাচ্ছি না। আমি নিজেই রাগ করে ওয়াসার বিল দিচ্ছি না আজকে প্রায় 2 বছর, রাগ করে পানি পাচ্ছি না, টোটালে পানি নেই। আমরা ঘন্টায় 200 থেকে 250 টাকা করে পানি কিনে নিতে হয়।
ডিপ থেকে প্রাইভেট ডিপ বসাইছে, ওরা অনেকে বিক্রি করে, পানির ব্যবসা করে, সিন্ডিকেট করে করতে ব্যবসা, যাই হোক এখনও আছে। আমার বিল যেমন বকেয়া আছে প্রায় 15,000 টাকা। এখন আমার প্রশ্ন হইল, মাননীয় শ্রদ্ধাভাজন ওয়াসার কর্মকর্তা বিন্দুদের কাছে, আমরা বেশ কয়েকবার আগ্রাবাদ অফিসে আপনাদের কাছে আমরা বিভিন্ন চিঠি নিয়ে, দরখাস্ত নিয়ে প্রকৌশলী সাহেবের কাছে গেছি। উনি আমাদেরকে অনেকবার আশ্বাস দিয়েছে এবং আমাদেরকে বলেছে যে আমাদেরকে নতুন ডিপ ওখানে বসাই দিবে। তার কোনো আশ্বাসই পেয়েছি, শুধু কথা পেয়েছি, কিন্তু কাজের বেলায় আমরা কিছুই দেখি নেই। এর মধ্যে আমাদেরকে যে আনুমানিক বিলগুলো দিচ্ছে, এই বিলগুলো দেওয়ার দায়িত্ব কার? লোকাল এলাকায় যিনি ওখানে ওয়াসার আপনাদের মোটর ছাড়ে, ওদের না আপনাদের সুপারভাইজারদের? দ্বিতীয়ত হলো, আমাদের এই বিলগুলা এত হুড় করে বেড়ে যাওয়ার কারণ কি? কোনো নোটিশ নাই, গ্রাহককে জানানো হচ্ছে না যে আপনাদের আগামী মাসে বিল, পানির বিল বাড়বে। দেখা যায় যে বছরে 2বার 3বারও পানির বিল বেড়েছে। আমাদের বিশ্বব্যাংক আবাসিক এলাকায় 64 এলাকার লোক, তবে সবচেয়ে বেশি নিম্ন আয়ের লোক ওখানে। এগুলো তাদের জন্য চরম ভোগান্তির। ওখানে আপনার রিক্সা ড্রাইভার, দিন মজুর, শ্রমিক, কাজের লোক, পুলিশ অফিসার সবই আছে। এখন এই জিনিসগুলো আমাদেরকে একটু সমাধান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, আমরা যেন কন্টিনিউ পানি পাই এবং পি ব্লক বাসিন্দা যেন সপ্তাহে মিনিমাম 3 দিন, অন্ততপক্ষে সপ্তাহে মিনিমাম 3 দিন যেন আমরা পানি পাই, সেই ব্যবস্থাটা করবেন। এবং পরিশুদ্ধ পানি, পানিতে ময়লা, পাইপ দিয়ে পানির সাথে খুব কালো কালো ময়লা যায়। আর আমার আরও একটি প্রশ্ন হলো, 111-এর পর চট্টগ্রাম ওয়াসার সিটিজেন চার্টার, নাগরিক সনদ নিয়ে অনেক কথা উঠেছে। এ ব্যাপারে ওয়াসা কি পদক্ষেপ নিয়েছে? আর যেটা আমি আগেও বলেছি, গড়বিলের নিয়ম আছে কিনা, না থাকলে এটার বিকল্প কি? গড়বিলের আমাদেরকে যে মাসিক গড় বিল দিচ্ছে, আমি এই 14 বছরে দেখি নাই কোনো মিটার ইন্সপেক্টর আমার বাসায় গিয়ে ওয়াসার মিটার চেক করতে। এই গড় বিলের কারণ কি? এবং এই গড় বিলটা আপনারা আদৌ ঠিক করবেন কিনা, আর জবাবদিহিতামূলক বিল আসবে কিনা আমাদের কাছে। তার মধ্যে গত 4 বছর আগে আমাদের এখানে এই যে একটা পানি, আমি এই মুহূর্তে ভুলে গেলাম কি জানি নাম, নতুন পানি, যেই জাপানি জাইকা লাইন পি ব্লক গেটের সামনে 4 বছর আগে অন টেস্ট করে আসছে পানি দিয়ে। আমাদেরকে আশ্বাস দিয়েছে উইদিন 3 মান্থ আপনারা পানি পাবেন, 3 তলা 4 তলায় মোটর ছাড়া পানি উঠবে। আমরা 3 তলা 4 তলা বাদ দেন, আমরা আদৌ জাইকার লাইনটা ওনারা ওই পর্যন্ত টেস্ট করে রেখে চলে আসছে, স্বপ্ন দেখাইয়ে, আশ্বাস শেষ। তা আমি আমার সম্মানিত ওয়াসার কর্মকর্তাবৃন্দের কাছে আমি চাইব, মেহরবানি করে আপনারা, যেহেতু একটা রাষ্ট্র নতুন করে গঠন হচ্ছে, সেই সুবাদে সংস্কারের মাধ্যমে আমরা যেন তার বাস্তবায়ন দেখতে পাই, আমরা যেন আশ্বাসেই এখানে শেষ না হয়। আমরা দেখেছি ওয়াসার যে সুবিধা ছিল, নাগরিক সুবিধা ছিল, প্রান্তিক জনগোষ্ঠী যারা ছিল তাদের জন্য রাস্তায় রাস্তায় কল ছিল। সন্ধ্যার সময় একটা সময় ওখানে পানি আসতো, যারা সাধারণ মানুষ লাইন ধরে তাদের পানিগুলি সরবরাহ নিত ওখান থেকে, তাদের নিত্যকর্ম সমাধা করত। দিন আধুনিক হয়েছি আমরা, আধুনিকতার কবলে পড়ে পড়ে আমরা কিন্তু সেই মানবিকতা, মানুষের যে সেবার, কারণ ওয়াসা পানি সরবরাহ একটি সেবামূলক প্রতিষ্ঠান, দিন দিন আমরা হারিয়ে যাচ্ছি। আমরা সিন্ডিকেটের কবলে পড়ে, পানি ব্যবসায়ীদের কবলে পড়ে যে ওয়াসার যে সেবামূলক প্রতিষ্ঠান সেটি আমরা আসলে ভুলে গেছি। আমরা এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে, প্রত্যেকটা সেবামূলক প্রতিষ্ঠান এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মানুষের পকেট কাটা, মানুষের পকেট থেকে টাকা আদায় করা এবং জুলুম, অত্যাচার, আমি সরি টু সে, অত্যাচারের চরম সীমায় চলে গেছে মানুষের। এবং তাদের নাগরিক সুবিধা না পাওয়া তো দূরের কথা, নাগরিক সুবিধা না দিয়েও তাদের প্রতি যে অত্যাচার, জুলুম করা হচ্ছে তা আমরা নিত্য এটার শিকার। আমি যে বলছি যে সিন্ডিকেট, কেন আমরা এখানে প্রত্যেকে বলছে পানি কেন পাবো না?
যদি তখন এখনো পর্যন্ত আপনারা যারা ক্যালকাটায় যাচ্ছেন দেখেন এখনো পর্যন্ত ক্যালকাটা নগরে রাস্তায় রাস্তায় এই পানির কলগুলি বসানো আছে। একটা সময় আছে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ওখানে কিন্তু ফ্রি পানি, সাধারণ মানুষগুলো ওখান থেকে পানি সরবরাহ করে তাদের জীবন নির্বাহ করে। কিন্তু একমাত্র বাংলাদেশে দেখেছি আমরা প্রত্যেকটা বেলায় সিন্ডিকেটের একটা সমস্যা। এটা পানি ব্যবসায়ীরা যদি বা বোতল ব্যবসায়ী বলেন বা পানি ব্যবসায়ী যারা এইটা সুবিধা নিয়ে অ্যাকশনের ওয়াসার সাথে তাদের একটা কন্ট্রাক্টে ডিপ টিউবওয়েল বসায় তারা পানি বিক্রি করে এলাকা এলাকায়, যেখানে আপনারা দেখছেন যেখানে ওয়াসার পানি যাচ্ছে না, হয়তো ওয়াসার পানিকে কমিয়ে দেওয়া হচ্ছে তাদের সুবিধার জন্য। আমি পুরো পার্টিকুলার নামে এলাকার সামগ্রিক অবস্থার কথা বলছি। সুতরাং আমার করা হচ্ছে এখানে প্রশ্ন আছে, একটা প্রশ্ন হচ্ছে বুত্তুকি দেখি না। আমি যদি সেবামূলক প্রতিষ্ঠান হয়ে থাকি আমার নাগরিক সুবিধার জন্য আমার বুত্তুকি দিতে হবে, এই বুত্তুকি ব্যবস্থা আছে কি না। তারপর হচ্ছে এখানে বিল বা ওয়াসার অনেকগুলি বিলের অভিযোগ আছে, এটা বিলের যে অভিযোগ রয়েছে এগুলি সুরাহার কোনো ব্যবস্থা আছে কিনা, এবং ব্যবস্থা থাকলে এটা জনগণকে জানানোর কোনো ব্যবস্থা আছে কিনা যে আমরা এই অভিযোগগুলো পেয়েছি এবং ওয়াসা এই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। সংস্কার যে হওয়া দরকার সেটার ক্ষেত্রে কতগুলি প্রশ্ন যেগুলি আসছে অথবা যাদের সমস্যাগুলি আমাদের বিভিন্ন গ্রাহকরা বিভিন্ন বক্তারা বলেছেন, এই কথাগুলি কিন্তু আমরা আজকে দীর্ঘ 15 বছর ধরে বলে আসতেছি। পানি পাওয়া যায় না, পানি লবণাক্ত, গড় বিল দে, ওয়াসায় গেলে সেবা পাওয়া যায় না, এই কথাগুলি প্রতিটা বক্তব্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু আমরা কানে শোনাইতে পারি নাই। না শোনার কারণটা কি, সেটা হলো যে আমাদের, আপনারা সবাই জানেন, দীর্ঘদিন ধরে আমাদের স্বচ্ছতা জবাবদিহিতার ব্যবস্থাটা ঘাটতি ছিল। এই যে কয়েকজন গ্রাহক ইতিমধ্যেই বলেছেন সিটিজেন চার্টার আছে, বাস্তবায়ন হয় না, সেই অনুযায়ী কাজ পাওয়া যায় না। সংস্কারটা আপনি করবেন কিভাবে? সংস্কারের মূল বিষয়টা হলো যে আইনের প্রয়োগ, আইন যেটা সেটা প্রয়োগ। আমাদের এখানে আগে সব কিছুই ছিল, বাস্তবায়ন হয় নাই। তো বাস্তবায়নটা এনশিওর করার দায়িত্ব আপনি কিভাবে নিশ্চিত করবেন? আজকে ধরেন আপনি 3 জন কর্মকর্তাকে এখানে দায়িত্ব আমন্ত্রণ জানিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো, ওয়াসা যদি সংস্কার করতে হয় আপনার এখানে বোর্ডের কাউকে আনা দরকার ছিল। ওনারা তো এগুলো সংস্কারের বিষয়টা হয়তো ওনারা বলতে পারবেন, কিন্তু আসলে পলিসি মেকার তো তারা নয়, তারা সমস্যাগুলির ক্ষেত্রে সমাধান দিতে পারবে। তো যাই হোক, তারা আসছে, তাদের বক্তব্যগুলো হয়তো তাদের মাধ্যমে এখন জেনে যারা আছে তাদের কাছে দিবে। তো সংস্কারের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা যে কথাটি বলবো সেটা হলো যে ধরুন আমরা আগে গ্রাহকদের অনেকগুলো অভিযোগ বলেছি, শুনেছে, কিন্তু অ্যাকশন হয় নাই। এটা কিভাবে করবেন? আপনি বলছেন যে আমার নেসার ভাই বলেছে, সেটা হলো জনগণের ওয়াসা, জনগণের জন্য। এটা কি আদৌ জনগণের জন্য নাকি পার্টিকুলার কারোর জন্য? তো এখন এখানে কিন্তু আমাদের যে ওয়াসার যে আইন আছে, আইনে বলা আছে এটা জনগণের জন্য হবে। এটাকে আসলে নিশ্চিত করতে হবে। এটা কিভাবে নিশ্চিত করা যায়? আমরা বিশ্বাস করতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলেই কিন্তু দায়িত্ব নিয়েছেন। তো রাষ্ট্র সংস্কারের কথার মধ্যে আইনের প্রয়োগটা, বাস্তবায়নটাই আমি মনে করি যে এখানে বড় বিষয়। সিটিজেন চার্টার লেগে রাখছেন, কিন্তু সেই অনুযায়ী পাওয়া যাচ্ছে না। আপনি গড় বিল দিচ্ছেন, এটার কোনো বিধান আছে কি না? আপনি লাইন দিচ্ছেন, পানি নাই, সপ্তাহে 3 দিন দিবেন, 1 দিন দিবেন, 2 দিন দিবেন, ময়লা পানি দিবেন, এটা তো ছিল না। এই যে ভদ্রলোক আমরা পাশে যিনি আসেন, উনি বললো যে আমি বিল দিলাম 14 টাকা, এটা 620 টাকা হয়ে গেছে, সামথিং এরকম। এই যে ধরেন এত বিস্তর ফারাক, এটা কতটুকু হলো? আপনি যেই পরিমাণ দাম বাড়িয়েছেন সেই পরিমাণ সেবা কি আপনি নিশ্চিত করতে পেরেছেন? তো এটা করার জন্য আসলে কী দরকার? করার জন্য যেটা দরকার আসলে এখানে কাগজপত্র যা আছে এটার বাস্তবায়নটা নিশ্চিত করা। আপনি যে বললেন যে ওনারা 3 জন আসছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ হবেন কেন? ওনারা সরকারি দায়িত্ব পালন করতেছেন, ওনাদের ডিউটির মধ্যে এটা আছে, এটা তাকে এটা আপনি এই আলোচনাটা করতেছেন জনগণের জন্য। তো তারা যদি এখানে সাড়া না দেয়, তা আপনি এখানে কীভাবে সংস্কারটা করবেন? তো এই জন্য আসলে সেই বিষয়গুলো অনুধাবন করতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় ওনাদের বেতন হয়, এখানে যাই হোক, ভর্তুকি দোক যাই দোক, কিন্তু আসলে জনগণের করের টাকা কিন্তু আছে এখানে, এটা সরকারি টাকায় চলে। তো এটা জনগণের ডাকে সাড়া না দিয়ে তার তো কোনো বিকল্প নাই। তো সেই জায়গাতে তারা আসলে মনে করেন কিনা যে আসলে আমি জনগণের টাকায় আমার বেতন হয়, আমি জনগণের কর্মচারী,
নাকি আমি পার্টিকুলার কোনো ব্যক্তির কর্মচারী, সেই বিষয়টা যেটা আমাদের আগে ছিল, যেরকম ট্র্যাডিশনটা ওরকম ছিল। সরকারি কর্মকর্তারা কোনোভাবেই মনে করতো না যে জনগণের টাকায় তাদের বেতন হয়, তারা জনগণের সেবক। এই কথাটাই তারা ভুলে গেছিল। গত 15 বছর তারা কিন্তু জনগণের সেবক না হয়ে জনগণের শাসক ছিল। তো এটা তো হওয়া উচিত নয়। ওয়াসাতে আপনি এটা জানেন যে একটা বোর্ড আছে, বোর্ডে সাংবাদিকদের প্রতিনিধি আছে, আইনজীবীদের প্রতিনিধি আছে, চিকিৎসকদের প্রতিনিধি আছে। দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো যে একজন গ্রাহক প্রতিনিধিও আছে। গ্রাহক প্রতিনিধি নিয়োগ করেন কে? এমডি, এবং সে ভদ্রলোকে আবার চেয়ারম্যান বানানো হয়। এমডি কর্তৃক মনোনীত ব্যক্তি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলে সে তো এমডিরই চাকর, তাই না? সাংবাদিকদের প্রতিনিধি সিইউজে অথবা বিএফইউজে ওনারা নিয়োগ করেন, বিএমের প্রতিনিধি তারা নিয়োগ করেন, কিন্তু এই গ্রাহক প্রতিনিধি এমডি নিয়োগ করেন। তো তাইলে আপনি তো জনগণ হলো কীভাবে পার্টিকুলারলি? তো এটাকে তাকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে বানাইতে হবে। আপনি বলছেন এটা জনগণের জন্য। ব্যবসায়ীদের প্রতিনিধি চেম্বার নিয়োগ করে, ডাক্তারদের প্রতিনিধি ওনারা দেন, শুধুমাত্র এই গ্রাহক প্রতিনিধির বেলায় বলে এমডি দিবে। বৈষম্য তো এখানেই শুরু ভাই। ছাত্র জনতার এই রক্ত দিয়ে, জীবন দিয়ে যে সংস্কার করার জন্য আন্দোলন করেছে, এটা সফল করার জন্য আসলে আগে তাদের মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। ধরেন ওনারা আজকে যারা আছে, ওনারা তো 15 বছর ধরে আছে, আপনি ওনারা কী সমাধান করবে? সমাধান তো করতে গেলে হয় ওনাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ নতুন রিপ্লেসমেন্ট লাগবে। সংস্কার আপনি কীভাবে করবেন? এই যে আমরা যখনই বলছি পানির সমস্যা নাই, চট্টগ্রাম ওয়াসার এমডি বলেন যে চট্টগ্রামে পানির কোনো সমস্যা নাই। ওই যে আমাদের ভাই একটু আগে বলছে, জায়গার প্রজেক্ট শুরু হলে আপনি 20 তলা 10 তলা বিল্ডিংয়ে পানি এমনি উঠে যাবে। চট্টগ্রামের অনেকগুলি পত্রিকাতে হেডলাইন হচ্ছিল, আপনারা হয়তো খেয়াল করছেন, জায়গার এই প্রকল্প হলে 10 তলা বিল্ডিংয়ে পানি এমনি উঠে যাবে। আর জায়গার প্রজেক্ট হয়ে গেছে, পানি তো পায় না। তাহলে আপনি বলছেন কি, হইলটা কি? চট্টগ্রামের মতো জায়গায় সোয়ারেজ প্রকল্প নাই, সোয়ারেজ সিস্টেমটা নাই। ওয়াসার প্রথম কাজ তো এটা, ওয়াসার নামের মধ্যে সোয়ারেজটা উল্লেখ আছে। আপনি ওইটা ছাড়াই তো এতদিন ওয়াসা চলে আসছে। আপনি বলছেন 63 সালে এটা জন্ম, একটা লাইনেই তো নাই। এটা আপনি ওয়াসা বলেন কীভাবে? ওয়াসা বলাটা তো আসলে গ্রামেটিক্যালি অশুদ্ধ, কারণ তার একটা অঙ্গই তো নাই। এটা ওয়াসা বলা যাবে না যেখানে সোয়ারেজ সিস্টেমটাই নাই। তো সেই জন্য এই বিষয়গুলো যদি সংস্কার করা হয় মানে তাইলে হবে। আদারওয়াইজ আমরা এরকম ধরুন 15 বছর বললাম, আরও 15 বছর হয়তো বলতে হতে পারে, সমাধান আসবে না। তো তারপরেও আশা দেখাচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তারা নতুন করে পথ দেখিয়েছেন। আমরা মনে করি তাদের যে প্রাণহানি, তাদের আত্মাহুতির যে সম্মান, এটা দেওয়ার জন্য আমাদেরকে সংস্কারটা করতে হবে। এবং তারা যে চিন্তা করে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, এটাকে সুযোগ করে দিতে হবে। আপনারা উদ্যোগ নিয়েছেন, পূর্বকোণকে আমি আবারও ধন্যবাদ জানাই। সাহসী পদক্ষেপ যে আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি কথা বলছেন। অনেকে তো এতটুকু বলার সাহসই পাচ্ছে না, অনেকে বলে নাই, বলার সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করছে। তো আমরা আশা করব যে আপনাদের দেখা দেখে অন্যরাও কিন্তু এই সুযোগগুলো নিবে। দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার জনাব মোহাম্মদ আলী এবং আমার ওয়াসার সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন সমাজ সেবক বৃন্দ আছেন। তারপর আমাদের বিভিন্ন কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আছেন, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সহসভাপতি আছেন এবং অন্যান্য যারা এই দৈনিক পূর্বকোণের সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। শুরুতেই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদের এই দৈনিক পূর্বকোণকে চমৎকার একটা আয়োজন করার জন্য। কারণ আমরা যেটা বিভিন্ন উন্নত দেশে দেখি যে বিভিন্ন সেবা সংস্থাগুলোর সাথে একটা কমিউনিটি ডায়ালগ, অর্থাৎ তাদের পার্টিসিপেশন যেন থাকে, সেই বিষয়টাকে সবসময় গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ আমরা ওয়ান ওয়ে হচ্ছে কিনা, যেমন আমরা টেলিভিশন দেখছি, তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ে, ইন্টারনেট করার কোনো সুযোগ নেই। হয়তো এখন আমরা গতানুগতিক সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু
তাদের মনের আশাটা কি গ্রাহকের, আমরা যাদেরকে সেবা দিচ্ছি, অর্থাৎ আমরা টেবিলের এই পারে বসে আছি, আমার টেবিলের ওই পারে ওই পাশে যে মানুষটা বসে আছে তার আকাঙ্ক্ষা কী বা তার চাওয়াটা কী আসলে। তো এরকম কমিউনিটি ডায়লগগুলো যদি হয়, আমার মতে সেবা সংস্থাগুলোর জবাবদিহিতা, স্বচ্ছতা অনেক গুণে বৃদ্ধি পাবে এবং আমরা তাদের কথাগুলো সময় সময় বুঝতে পারবো, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবো। নিশ্চয়ই এটা চমৎকার একটা ইনিশিয়েটিভ। আমি আমাকে অর্থাৎ ওয়াসার প্রতিনিধি হিসেবে এখানে আসতে পেরে নিজেকে খুবই কৃতজ্ঞ মনে হচ্ছে আপনাদের কাছে এবং নিজেকে ধন্যবাদ জানাই। তো এখানে বিভিন্ন বিষয় উঠে এসেছেন, আমরা সূচনা বক্তব্য শুনেছি, চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনেছি। তো এর পরপরই যেই একেবারেই মেইন পয়েন্টগুলোতে চলে যাচ্ছি, অর্থাৎ আমার যে অংশ পানি সরবরাহ অংশটুকু আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহোদয় বলবেন এই রিলেটেড বিষয়গুলো। যেমন দক্ষিণ পতঙ্গের 41 নম্বর ওয়ার্ড থেকে একজন বলেছেন যে ওনাদের ওখানে পানি সরবরাহ নেই আর বিভিন্ন সমস্যার কথা বলেছেন। তার মধ্যে সিটিজেন চার্টারের প্রদত্ত সেবা সম্পর্কে এই অংশটুকু আমি একটু বলি। আমাদের সিটিজেন চার্টারের আসলে এই মিটিংটা একটা কমিটি আছে, আমাদের ডিএমডি ইঞ্জিনিয়ার মহোদয় যিনি আছেন, ডেপুটি সেক্রেটারি একজন, ওনার সভাপতিতে প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু প্রত্যেকটা সেবা সঠিকভাবে যাচ্ছে কিনা এবং এটা বাস্তবায়ন হচ্ছে কিনা সংশ্লিষ্ট যারা যারা আছে সবাইকে নিয়ে এই মিটিংটা করা হয়। আমাদের প্রতি 3 মাস অন্তর অন্তর এই সিটিজেন চার্টার নিয়ে যেই সেবাগুলো আছে এবং সেগুলো কীভাবে আপডেট করা যায়, অনেক সময় দেখা যাচ্ছে কর্মকর্তা বদলি হয়ে গেছেন, তাহলে সেটা কীভাবে আপডেট করা যাচ্ছে বা কারণ নতুন কোনো সেবা এখানে সংযুক্ত করার বিষয় আছে কিনা বা টাইমলি পাচ্ছে কিনা, এগুলো কিন্তু রিভিউ করা হয়। তারপর আমাদের উত্তর কাঠঠলি থেকে একজন বলেছেন, জনাব সুবল চন্দ্র দাস সমাজকর্মী, উনি বলেছেন ওনার এখানে বিভিন্ন সমস্যা মানে পানি সরবরাহ সংক্রান্ত, এগুলো আমি যাচ্ছি না অবশ্যই যেহেতু আমাকে বিল বিষয়ে বলতে বলা হয়েছে। আর একটা আমি পেয়েছি উত্তর আগ্রাবাদ থেকে 24 নং ওয়ার্ডের উত্তর আগ্রাবাদ এলাকা থেকে, উনি বলেছেন সিস্টেম লস কত, সিস্টেম লস কমানোর কোনো পরিকল্পনা আমাদের আছে কিনা এই বিষয়টা বলতে চাই। সিস্টেম লস যেমন আমরা আসলে এখানে যেই রাজস্ব বিলিং শাখা সেটা প্রতি মাসে আমাদের যে বোর্ড মিটিংটা হয় সেই মিটিংয়ে আমরা সিস্টেম লসটা প্রেজেন্ট করি যে আমাদের প্রোডাকশন কত, সাপ্লাই কত এবং তার এগেনস্ট আমাদের বিল কত হয়। তো তার একটা চিত্র এখানে আমি একবারে বিগত 1 বছরের চিত্রই আমি সাথে নিয়ে এসেছি আসলে। তো এখানে যেটা দেখা যাচ্ছে বিগত 1 বছর আগেও 35%-এর একটা ইয়া ছিল, 35% পর্যন্ত সর্বোচ্চ ছিল আমাদের। তা আমরা সেটা আমাদের জয়েন্ট এফার্টস, আমাদের যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছেন ওনারাও নিরলস পরিশ্রম করে, এর পাশাপাশি আমাদের যে কমার্সিয়াল সেকশনগুলো আছে সেগুলোর পর্যায়ক্রমে আমরা গত মাসে 26% সেটা নামিয়ে এনেছি এবং আমাদের টার্গেট হচ্ছে আমরা যেন সেটা 20%-এ নামিয়ে আনতে পারি। আর এখানে আসলে অনেকেই মনে করে যে সিস্টেম লসটা আসলে শুধুমাত্র একটা কারণে মনে হয় বিলটা হয় না ঠিকঠাক মতো বা পর্যাপ্ত মনে হয় পানি সরবরাহ নেই। সিস্টেম লসের আসলে অনেকগুলো কারণ আছে, যেমন এখানে লিকেজের বিষয় থাকে, অনেক সময় আমাদের অনেকগুলো পাইপলাইন হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট হচ্ছে নতুন নতুন, সেটা ঠিক আছে, কিন্তু পুরনো লাইনগুলোতে অনেক সময় লিকেজ থাকে, বিভিন্ন জায়গায় আমরা দেখি লিকেজ। তো সেই লিকেজগুলো মেরামত করেন আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা বলার সাথে সাথেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের মিটার ইন্সপেক্টর বা ইঞ্জিনিয়ারিং ডিভিশনের যদি কেউ সাথে সাথে চোখে পড়ে আমাদের গ্রুপে দিলে ওনাদের টিম কিন্তু সাথে সাথেই চলে যায় যে লিকেজটা যেন দ্রুততম সময়ের মধ্যে মেরামত করতে পারে। তারপর যেমন হচ্ছে আমাদের এই বিলিংটা কত, আমার ওয়াটার প্রোডাকশন কত আছে, এটা ডিএমএ ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া আছে এবং পুরো চট্টগ্রাম শহরকে আমরা এখনও এটার আওতায় আনতে পারিনি, তবে ম্যাক্সিমাম অংশ কাভারেজ হয়ে গেছে। 59টা ডিএমএ আছে এখন বর্তমানে, অর্থাৎ এটাতে কত ওয়াটার আমরা ওই এলাকাতে ওই ওয়ার্ডে সাপ্লাই দিচ্ছি সেটার হিসেব কিন্তু আমাদের একেবারে অটোমেশন পদ্ধতিতে চলে এসেছে। তো সেরকম 59টি ডিএমএ আছে এবং পর্যায়ক্রমে যদি অন্যান্য এরিয়াগুলোতে চালু হয় তাহলে আমরা আসলেই বুঝতে পারবো পানি চুরি হচ্ছে কিনা। তো এটা আমাদের আশা করি। তারপর যেমন জনবল বাড়ানোর একটা বিষয় আছে, এখানে জনবল আছে আপনার প্রায় আমার বর্তমান সংযোগ আছে 91,549টি, তার বিপরীতে আমার মিটার ইন্সপেক্টর কর্মরত আছেন 37 জন মাত্র। তার মানে একজন মিটার ইন্সপেক্টরকে প্রায় এমনকি প্রায় 3000-এর কাছাকাছি, অর্থাৎ বলা যায় 3000-এর কাছাকাছি কিন্তু সংযোগ তাকে প্রতি মাসে বিলিং করতে হয়। তো সেটা কিন্তু একটা বিরাট একটা চ্যালেঞ্জ, কারণ একজন লোক 1 মাসে অর্থাৎ 30 দিনে তার যদি আমরা 4টা সপ্তাহ শুক্র শনিবার বাদ দিই তাহলে 8 দিন ওখানে যাচ্ছে, প্রায় 20 থেকে 22 দিনের মধ্যে সে 3000 সংযোগ ভিজিট করা এটা কিন্তু মানে নিয়ারলি ইম্পসিবল। তো এটার জন্য আমরা জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছি, অলরেডি আমাদের এটা মিটিংয়ে আলাপ হয়েছে এখানে আউটসোর্সিং পদ্ধতিতে কীভাবে জনবল বাড়ানো যায় বা আমাদের যে রেগুলার রিক্রুটমেন্ট আছে সেখানেও কীভাবে বাড়ানো যায় সেই পদক্ষেপও চলমান আছে আসলে। আর যেটা বলেছেন অনেক সময় পানি চুরি হয়, বাইপাস লাইন থাকে, তারপর অবৈধ সংযোগ থাকে, সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের নিয়মিত মোবাইল কোড অভিযান চলমান আছে। যেমন আমরা গত 2 মাস আগেও আমাদের যে বাইজিদ বোস্তামি এরিয়া আছে, নাগরিক হাউজিং সোসাইটি আছে, ওইখানে কিন্তু আমরা 84টা অবৈধ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করেছি মোবাইল কোডের মাধ্যমে। স্পেসিফিক ইনফরমেশন নিয়েছি। আমাদের ওয়াসাতে বর্তমানে 3 জন হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন,
অর্থাৎ একজন মানে পদের এগেনস্টে আছেন এবং আমি এবং আমাদের কমার্শিয়াল ম্যানেজার যিনি ডেপুটি সেক্রেটারি উনিও কিন্তু ডিভিশন মিস্ত্রি হিসেবে এখানে কাজ করছেন। তা আমরা এই ধরনের কোনো অভিযোগ পেলেই আমরা যে কোনো অবৈধ সংযোগ, কোনো বাইপাস যদি সংযোগ, কোথাও পানি চুরি, যেমন আমরা পতেঙ্গা এলাকায় যেটা নৌবাহিনী ঈশাগান গেটের অপোজিটে আমরা কিন্তু ওইখানে বড় অভিযান চালিয়েছি এবং সিলগালা করেছি বেশ কয়েকটা দোকান, যেগুলো হচ্ছে ওয়াসার পানি থেকে তারা ওইটাকে আবার পিউরিফাই করে মানুষের কাছে এই যে ভ্যান গাড়ি বা বিভিন্নভাবে বিক্রি করছে। সেরকম আমরা 3টা মানে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো বিনা অনুমতিতে পানি সরবরাহ করছিল মানুষের কাছে, যে ওয়াসার পানি আবার তারা মানে ম্যানিপুলেট করে তারা ওখানে সংগ্রহ করে ওইটা আবার বিক্রি করছে বাইরে ভ্যান দিয়ে বিভিন্নভাবে। তো এটার আমরা তথ্য নিয়েছি এবং সেই 3টা প্রতিষ্ঠানে কিন্তু সিলগালা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই হয়তো জেনে থাকবেন, আমরা এটা নিউজ কাভারেজও করেছি বিভিন্ন জায়গাতে। তারপর যেমন আমরা চেষ্টা করছি যে লিকেজ মেরামত কথাগুলো বললাম, আমরা মান্থলি মিটিং করছি। তারপর যেখানে মিটার ইন্সপেক্টর কমপ্লেন পাচ্ছি যে এই মিটার ইন্সপেক্টর ঠিকঠাক মতো কাজ করে না, তাদের কিন্তু দায়িত্ব পুনর্বন্টন করার জন্য আমরা সেটাও চেষ্টা করে যাচ্ছি। তারপর যেমন আরেকটা বিষয় হচ্ছে জাইকার আলট্রাসনিক মিটার স্থাপনের কাজ কিন্তু চলমান আছে। আপনারা জানেন আমরা অলরেডি চাঁদগাঁও আবাসিক এলাকা, খাজা রোড ওইসব এলাকায়, অর্থাৎ এখানে কোনো মিটার ইন্সপেক্টরের সংশ্লিষ্টতা থাকবে না। অর্থাৎ যে পানিটা যাবে যে শব্দে পরিচালিত হবে সেই আলট্রাসনিক মিটার দিয়ে আমার বিলিং সফটওয়্যার আছে, ওইখানে অটোমেটিক হচ্ছে তার বিল হবে, অর্থাৎ কোনো মিটার ইন্সপেক্টরের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। তো সেই কাজটা কিন্তু আলট্রাসনিক মিটার স্থাপনের কাজটা পর্যায়ক্রমে আমরা আশা করছি যে পুরো চট্টগ্রাম শহরেই এটা বিস্তৃতি লাভ করবে। ইতিমধ্যে আমরা শুধুমাত্র 3000 গ্রাহককে টার্গেট করেছি যে এই 3000 গ্রাহক যেন আলট্রাসনিক মিটারের মাধ্যমে তাদের বিলিং হয়। ওইখানে কোনো গ্রাহক কোনো মিটার ইন্সপেক্টরের সম্পৃক্ততা সরাসরি থাকবে না, অর্থাৎ হ্যান্ড কোনো বিলিং হবে না, অর্থাৎ সম্পূর্ণ সফটওয়্যার নিয়ন্ত্রিত বিলিং হবে, সেই কাজটা চলমান আছে। তারপর সর্বশেষ যেই কাজটা আমরা করছি সেটা হচ্ছে একটা মিটার রিডিং অ্যাপ, অর্থাৎ একটা অ্যাপস চালু করেছি, যেটা হচ্ছে আপনারা দেখবেন যে ট্রাফিক পুলিশ যেটা এখন বিল করে মানে জরিমানা করে পস মেশিন যেটাকে বলা হয়, অর্থাৎ ওখানে গেলে সাথে সাথে হচ্ছে তাকে কি তার অপরাধ এবং কি তার হতে পারে সেটা কিন্তু সাথে সাথে পস মেশিন থেকে বের করে দেয় একটা ছোট্ট কাগজ। তো আমরা এটা নিয়ে কাজ করছি। এটা আমাদের জাইকা ডিএক্স ল্যাব নামে একটা প্রতিষ্ঠান আছে যেটা বোস্টন কনসালটেন্সি গ্রুপ, তারা কাজ করছে এবং এটাতে সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে আছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহোদয়, উনিও জানেন বিষয়টা। তো এই ক্ষেত্রে অর্থাৎ মিটার রিডারকে বাধ্যতামূলক ওখানে যেতেই হবে, অর্থাৎ তার 10 মিটার রেডিয়াসের মধ্যে তাকে বিলটা ছবি তুলে এবং গ্রাহকের উপস্থিতিতে তার সামনে সামনে হচ্ছে ওই প্রিন্ট মেশিন থেকে বের করে তাকে হাতে দিতে হবে। তার ফলে আমাদের টাইম সেভ হবে। যেমন আমার একজন মিটার ইন্সপেক্টরকে 2বার যেতে হচ্ছে না, এখন একবার যেতে হচ্ছে, তার রিডিং লিখে ডায়েরিতে নিয়ে আসবে অফিসে, তারপরে কম্পিউটারে এটা মানে আমাদের অ্যাপসে হচ্ছে মানে সফটওয়্যারে ইনপুট দিবে, তারপর আবার একটা প্রিন্ট করে বের করে ওই কাগজ আবার পৌঁছাইতে হবে তাকে। তার মানে আমাদের এখন ডাবল টাইম কিন্তু যাচ্ছে একজন মিটার ইন্সপেক্টর। সেটা আমরা চেষ্টা করছি যে একবারই যাবে এবং তার ওইখানে গিয়ে সে ছবি তুলে এবং তাকে ওইখানে যেতেই হবে, নাইলে কিন্তু সে যদি ওখানে না যায় তার কারণ ফিঙ্গারপ্রিন্ট আছে এবং সেটা প্রতি 10 মিনিট পর পর কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা তাকে আবার আনলক করতে হবে, লক হয়ে যাবে অটোমেটিক। তো সেই টেকনোলজিটা আমরা আনার চেষ্টা করছি যেন মিটার ইন্সপেক্টর লায়েবল হয় সে যেতেই, সে অন্য কাউকে পাঠাবে এটার কোনো সুযোগ নেই, কারণ তার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এবং তার ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট 2টা সিস্টেম থাকবে, তাকে ওইটা থাকতেই হবে এখানে। তো আমরা এটা চেষ্টা করছি। তো এটা কিছুটা চ্যালেঞ্জিং হবে কারণ আমাদের জনবল সংকট আছে, এটা যদি আমরা কাভারেজ দিতে পারি আমি আশা করি যে এটাতে আমরা সাকসেসফুল হব। এবং নিয়মিত গ্রাহক সমাবেশগুলো করি আমরা, বিভিন্ন জায়গায় টার্গেট আছে প্রতি মাসে একটা করে। তো সেটা আমরা কীভাবে আরও বাড়াতে পারি সেটা আমাদের এমডি মহোদয়কে এটা পরামর্শ মানে আমরা আলাপ করেছি বিভিন্ন সময়, যে গ্রাহক সমাবেশ যদি হয় বিভিন্ন এলাকার সমস্যাগুলো আমরা আরও বেশি শুনতে পারবো। আর আমাদের কমপ্লেন সেল আছে, আসলে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, এটা সিটিজেন চার্টারও দেওয়া আছে। আমাদের যে কমপ্লেন সেন্টার আছে সেখানে হচ্ছে 16118, অর্থাৎ ওয়াসার যে হেল্পলাইন, এটা একেবারেই কোনো চার্জ কাটে না। এই হেল্পলাইনে যদি আপনারা ফোন করে কমপ্লেন দেন, এটা কিন্তু এই যে আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মহোদয় বলেছেন, এটা কিন্তু শুধুমাত্র পড়ে থাকে না এখন, আর একটা সময় ছিল এটার কোনো মনিটরিং নাই, কিন্তু আমাদের এখানে প্রতি মাসে মিটিংয়ে রিভিউ হয় যে কয়টা কমপ্লেন আসছে কী সম্পর্কিত, এবং যে কল সেন্টারে রিসিভ করে কল সে লিখে দিবে এবং এটা প্রতি মাসে কিন্তু রিভিউ হয়। তার মানে সবার কিন্তু দায়িত্ব আছে এখানে, যে গ্রাহকের প্রতি যে দায়িত্ব সেটা কিন্তু আমরা এড়াতে পারি না, আমাদের প্রত্যেকের জবাবদিহিতা আছে। এবং আপনারা যে আমাদের ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু ইনফরমেশন সেল যেটা আছে অর্থাৎ পরামর্শ এবং অভিযোগ, ওইখানেও কিন্তু অনলাইনে দাখিল করার সুযোগ আছে, অথবা যেই নাম্বারটা দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বার, এটা টোল ফ্রি নাম্বার একেবারেই, এখানে যে কোনো সময় কল করে আপনারা অভিযোগ জানালে সেটা আমাদের কাছে চলে আসে, এটা আমরা নিশ্চিত করতে পারবো। এবং আর যদি আপনাদের কাছে একটা বিষয় বলি, দায়িত্বপ্রাপ্ত মিটার ইন্সপেক্টর ব্যতীত, অর্থাৎ সবসময় আমরা বলি সবাইকে, যদি তার কোনো কার্ড না থাকে, গলায় ঝুলানো কিন্তু কার্ড থাকার কথা আমাদের ওয়াসা থেকে নির্ধারিত,
সেই কমপ্লেনটা আমাদের কাছে করবেন যে সে আসলে যায়নি, সে অন্য কাউকে পাঠাচ্ছে বা তার প্রতিনিধি সে অন্য কাউকে, তাহলে সেটা আমরা তাকে মানে জবাবদিহিতার আওতায় আনতে পারবো। কিন্তু অনেক সময় আমরা যদি প্রপার কমপ্লেন না পাই তাহলে সেটা, যেমন ইতিমধ্যে বেশ কয়েকটা কমপ্লেন পাওয়ার পর তাকে কিন্তু দায়িত্ব মানে লেস ইম্পর্টেন্ট যেসব জায়গা আছে তাকে সেইভাবে আমরা পুনর্বন্টন করেছি এবং সেই কার্যক্রমটা আমাদের চলমান আছে। আমরা আশা করি এই কাজগুলো করতে পারবো এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন সেক্ষেত্রে। অর্থাৎ সিস্টেমনেস কমাতে গেলে অনেকগুলো ফ্যাক্টর এখানে দায়ী, তো সেগুলোকে আমরা চেষ্টা করছি করার জন্য। আরেকটা বলেছেন যে ওয়াসার বিল সম্পর্কে, যেমন বিল বৃদ্ধি করার পূর্বে গ্রাহক জানেন না, তো সেই বিষয়টা আসলে আমাদের ওয়াসার বোর্ড মিটিংয়েও আলোচনা হয়েছে এটা কীভাবে, কারণ আমাদের আইনের মধ্যে কোথাও গ্রাহকের সরাসরি কোনো মতামত নেওয়ার কোনো সুযোগ একেবারেই কিন্তু বর্তমান সিস্টেমে নেই। অর্থাৎ এটা বোর্ড মিটিংয়ে আলোচনা হবে, সবার মতামত আসবে, সেই পানির অভিকর বৃদ্ধি বা যেটা বিল বৃদ্ধির সবার সর্বসম্মতির প্রস্তাব ক্রমে আমরা মিনিস্ট্রিতে পাঠাই, তখন মিনিস্ট্রি হচ্ছে অ্যাপ্রুভাল দিলে আমরা সেটা বাস্তবায়ন করি। তো সেই সেকশনটাতে আমার মনে হয় যে আপনারা যেহেতু এটা এখানেও আলোচনা হয়েছে যে বিল বৃদ্ধি করার সময় গ্রাহকের মতামত সেটা একটা সংস্কারের আওতায় আনা যায়। যেমন আমাদের ঘেসের বা যে কিছুদিন আগেও আমরা জেনেছি যে যেটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আছে, তারাও কিন্তু এই সিস্টেমটা চালু করতে যাচ্ছে। অর্থাৎ গ্রাহকের মতামত যেন অবশ্যই নেওয়া হয়, গ্রাহক প্রতিনিধি যারা আছেন তাদের যে সংগঠনগুলো আছে, তো সেটা একটা ইনিশিয়েটিভ আসতে পারে আমার মনে হয়। তারপর বলেছেন গড় বিলের নিয়মটা কি। গড় বিলের নিয়মটা আসলে আমি এখানেও নিয়ে এসেছি। গড় বিলের আমাদের যে ওয়াসার বিধিমালা আছে 2011-এর 6-2 একটা উপবিধি আছে, এখানে বলা আছে কারিগরি ত্রুটি বা মিটার চুরি যাওয়ার কারণে, অর্থাৎ মিটার যদি কোনো কারণে নষ্ট হয় বা মিটার চুরি হয়ে যায় বা অন্য কোনো কারণে পানির খরচ রেকর্ড করতে ব্যর্থ হলে হোল্ডিংয়ের মালিক প্রধান রাজস্ব কর্মকর্তার পূর্বানুমোদন করে অবিলম্বে উহা মেরামত অথবা প্রয়োজন মধ্যে পরিবর্তন বা নতুন মিটার সংযোগ করিবেন। বলা আছে উক্তরূপ মেরামত বা পরিবর্তন বা নতুন মিটার সংযোগ না করা পর্যন্ত পূর্বের 3 মাসের মিটার রিডিংয়ের গড়ের ভিত্তিতে পানির বিল জারি হয়। এটাকে বলা হয় গড় বিল আসলে। অর্থাৎ আপনার নতুন মিটার যতদিন আপনি মানে রিপ্লেসমেন্ট হবে না, তার পূর্বের যে বিল হয়েছিল সেই 3 মাসের বিলকে অ্যাভারেজ করে 3 দিয়ে অর্থাৎ ভাগ করে আমরা এই গড় বিলটা করি। কারণ এক্ষেত্রে আমরা রিডিং পাচ্ছি না, মনে করেন একটা মিটার চুরি হয়ে গেছে বা মিটার নষ্ট হয়ে গেছে, তখন যখন মানে গ্রাহককে কিন্তু চিঠি দিয়ে জানানো হয় যে আপনার মিটারে ঠিকঠাক মতো রিডিং পাচ্ছি না, আপনি এটা দ্রুত পরিবর্তন করেন অথবা টেস্ট করেন। আমাদের ল্যাবরেটরি আছে চকবাজার প্যারেড কর্নারের মোড়ে ওয়াসার। যে কোনো গ্রাহক যদি তার কাছে মনে হয় যে আমি প্রপার রিডিং পাচ্ছি না, তাহলে কিন্তু এখানে 200 টাকা ফি দিয়ে যে কোনো সময় টেস্ট করার সুযোগ আছে। আমাদের এটা মানে সাপ্তাহিক ছুটি ছাড়া অন্য যে কোনো দিন কিন্তু গ্রাহক চাইলে 200 টাকা ডিমান্ড নোট নিয়ে সে এটা টেস্ট করতে পারে। যদি ওখানে টেস্ট রিপোর্ট ওকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, পূর্বেরটাই চলবে। আর যদি রিপোর্ট নেগেটিভ আসে তখন সেটা আমরা চেঞ্জ করে দিব, তবে উইথ মানে ফি আর কি। আমাদের যে মিটার ফি আছে, যত ইঞ্চি কানেকশন আছে সেই অনুসারে আমরা এটা চেঞ্জ করে দিতে বাধ্য একেবারেই। আর আপনারা বলেছেন মিনিমাম বিলের পরিমাণটা 642 টাকা, সেটা আসলে পর্যায়ক্রমে বেড়েছে। যে আমাদের কস্ট এবং যে অ্যানালাইসিসগুলো আছে সেটা সে পর্যায়ক্রমে বেড়েছে, 642 টাকা হয়েছে। এবং মিনিমাম বিল কেন হয় সেটার একটা ব্যাখ্যা হলো আমাদের যেই মিটিংয়ের সিদ্ধান্ত আছে এবং এটার একটা আমি সুনির্দিষ্ট যেই আমাদের মিটিংয়ের যে সিদ্ধান্ত সেটার কপিও আছে। অর্থাৎ যদি কোনো গ্রাহক সংযোগ নেয় তাকে কিন্তু মানে লাইন চার্জ হিসেবে প্রতি মাসে অর্থাৎ ডেইলি হচ্ছে 1 কিউবিক মিটার অর্থাৎ 1 ঘন মিটার করে তাকে বিল দিতেই হবে। এখন 30 দিন হলে মাস, তাহলে 30 কিউবিক মিটারের বিল তাকে দিতে হবে এবং সেই শর্ত সে মেনে নিবে যখন সংযোগটা গ্রহণ করবে আর কি। আর যদি কেউ চায় যে না আমি পানি পাচ্ছি না, আমি সংযোগটা বিচ্ছিন্ন করতে চাই, সাময়িক বিচ্ছিন্ন, তাহলে সেই সুযোগ কিন্তু যে কোনো সময় আছে। আপনারা যদি আমাদের বিলিং সেকশনে এটা সংযোগ বিচ্ছিন্নের জন্য আবেদন দেন, সাময়িক বিচ্ছিন্ন যে পানি পাচ্ছি না, তাহলে কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিব। সেটাও সিটিজেন চার্টার উল্লেখ আছে। যদি কোথাও কোনো গ্রাহক পানি পাচ্ছে না দীর্ঘদিন যাবৎ, ওনার যদি কোনো কমপ্লেন থাকে সেটা আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নিব। কিন্তু আমাদের এখানে যেটা আমার মনে হয়েছে যে যদি আমি আপনাদের নাগরিক মানে ফোরাম বা পক্ষ থেকে যাই, অনেকে অনেকভাবে কিন্তু তাদেরকে একটা লুক্রেটিভ একটা অপশন দেয় এক এলাকায়, বলে আপনার এখানে সংযোগ নেন পানি আসবে, কিন্তু ওই এলাকায় বাস্তবিক ব্যাপার হলো যে ওই এলাকায় দেখা যাচ্ছে পানি হয়তো যেতে আমাদের যে ওয়াসার পরিকল্পনা আছে বা মাস্টার প্ল্যান আছে সেখানে যেতে আরও সময় লাগবে, আরও 2 বছর বা 1.5 বছর, কারণ একটা প্রজেক্ট নিতে হবে, তারপরে টেন্ডার হবে, কার্যক্রম চালু হবে। কিন্তু কিছু মানুষ ভুল বুঝিয়ে, যেটা আমি কিছুদিন আগে এই যে পতেঙ্গাতে গিয়ে যেটা দেখলাম, ওইখানে কিন্তু মনে হয় আপনি ছিলেন সম্ভবত ওইখানে নাকি? হ্যাঁ, আপনি সম্ভবত ছিলেন। আমরা পরিদর্শনে গিয়ে দেখলাম কিছু কিছু মানুষ এমনভাবে সংযোগ নিয়েছে কিন্তু বাস্তবে ওইখানে পানি পাবে না, কিন্তু তাদেরকে ভুল বোঝানো হয়েছে ওই এলাকার কিছু যে আপনারা সংযোগ নেন, নেয়ার পরে হচ্ছে পানি পাবেন, কিন্তু আসলে ওইখানে পানি যাওয়া আরও সময়ের ব্যাপার। বলে যে আপনার পাশে তো পাইছে তাহলে আপনিও পাবেন, কিন্তু আসলে আমাদের অতটুকু ক্যাপাসিটি হয়তো
ওই পরিমাণ প্ল্যানের মধ্যে এখনও নাই। তো সেটা আমি অনুরোধ জানাবো যেন কোনো মানে মধ্যস্থত্ব কারোভাবে না গিয়ে আমাদের যদি সরাসরি ওয়াসার যে সংযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের মড আছে, সেলস ডিভিশন, আপনারা যদি সরাসরি ওখানে যান তারাই কিন্তু বলে দিতে পারবে যে আসলে ওই এলাকায় পানি এটা সংযোগ দেওয়ার উপযুক্ত কিনা। কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় গ্রাহকরা নিজেরাই বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে যে আমি সংযোগ নিব, আপনি কেন সংযোগ দিবেন না, আপনার সমস্যা কি, আমি তো সংযোগ নিব, এটা আপনার দিতেই হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ওই এলাকায় পানি যেতে আরও হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। তো এই বিষয়টা, আর যেটা বললাম মিনিমাম বিল বা গড় বিলের প্রত্যেকটা পরিপত্র কিন্তু আছে যে প্রতি পরিবার বা ফ্ল্যাট প্রতি আমাদের দৈনিক ন্যূনতম 1 ঘনমিটার করে বিল জারির এটা অনুমোদন আছে। ঠিক আছে, এটা এই কারণেই করা হয় আসলে। আর তো বললাম বিকল্প উপায় হলো যদি কেউ চান বিচ্ছিন্ন করতে, সেটারও আমরা আছে। আর আমাদের রাস্তার কলের একটা বিষয় উঠে আসছিল, সেটা হলো রাস্তার কলে সরকার, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 689টা রাস্তার কল এখনও কিন্তু এক্সিস্টিং আছে। 689টা পুরো চট্টগ্রাম শহরে, এটা একেবারে মানে বিলুপ্ত হয়ে যায়নি। এবং আমাদের এখান থেকে স্থানীয় সরকার থেকে প্রতি বছর আমাদেরকে 6 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ সরকার এটা ভর্তুকি দেয় এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পানিটা, এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পানিটা যে কেউ যখনই পানির সাপ্লাই থাকবে তখন কিন্তু ব্যবহার করতে পারবে। এবং একইভাবে মন্দির এবং মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে সেগুলোতেও কিন্তু এই পানিগুলো আমাদের ওয়াসা থেকে কোনো বিলিং হয় না। সেটা আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর 3 কোটি টাকা তারা আমাদেরকে বরাদ্দ দেয়। তো আমরাও সেটা একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি, কারণ অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের সংযোগ নিচ্ছে কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে মিটার নেই, কত পরিমাণ পানি তারা ইউজ করছে সেটা কিন্তু, যেমন আমাদেরকে বিল দিচ্ছে মাত্র ধর্ম মন্ত্রণালয় হলো আমাদেরকে বিল দেয় 20 ইউনিটের, কিন্তু যেগুলো বড় বড় মসজিদ আছে, বড় বড় মন্দির আছে, সেখানে দেখা যাচ্ছে অনেক অনেক হিউজ পানি ব্যবহার হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা সেই পরিমাণ বিল পাচ্ছি না। তো আমরা সেটা মিটিংয়ে আলোচনা করেছি, যেহেতু এটা একটা মানে রিলিজিয়াস সেন্টিমেন্টের ইস্যু আছে, সেটা সব বিবেচনা করে আমরা এখনও সেই স্টেপে যাচ্ছি না। আমরা ওই প্রতিষ্ঠানগুলোতেও মিটার সংযুক্ত করার চেষ্টা করব, অর্থাৎ এখন ডিরেক্টলি হচ্ছে তারা পানি ইউজ করছে, জাস্ট 20 ইউনিটের আমরা বিল পাচ্ছি। তো সেটাও যদি আসে আমার সিস্টেম লস আরও হয়তো কমে আসবে, আমরা বিশ্বাস করি সেটা। আর আরেকটা বিষয়, হ্যাঁ 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 আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা বস্তিবাসী আছে তাদের জন্য দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, আমাদের একটা এনজিও আছে, তাদের জন্য আমরা কিন্তু 5000 লিটার করে পানি কিন্তু মানে ফ্রি পানি দেওয়া হচ্ছে। তো এইটাও কিন্তু ইন এ সেন্স হচ্ছে আমাদের যত বস্তি আছে এখন ডিএসকে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের একটা এনজিও, সেই এনজিওর মাধ্যমে আমাদের প্রতি পরিবারকে বস্তি এলাকায় 5000 লিটার পানি কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে যতটা সংযোগ আছে তার এগেনস্টে। সেটাও কিন্তু আমাদের মূল প্রোডাকশন থেকেই যাচ্ছে পানিগুলো। অর্থাৎ আমরা যদি বলি মানে হয়তো একবারে অ্যাভারেজলি বলে গেলাম যে এটাই আমার হয়তো মানে সিস্টেম লসের কারণ কি, সেখানেও কিন্তু একটা কারণ আছে, আমরা ওই পানিগুলো ওইখানেও যাচ্ছে কিছু কিছু। তারপর আচ্ছা আরেকটা বলেছেন মিটার পরিদর্শক কখনো বাসায় যান না, আর গড়বিলের নিয়ম সেটাও আলোচনা হয়ে গেছে। তারপর হচ্ছে জবাবদিহিমূলক বিল দেওয়ার কথা বলেছেন একজন কবিউল আদম থেকে, এটা অবশ্য আমি তো বলেছি যদি মিটার পরিদর্শক বাসায় না যায় সেটা আমাদের অভিযোগ সেল আছে বা কল সেন্টার আছে, আপনারা জানাবেন কোন এলাকা থেকে বলছেন, সেটা আমরা ব্যবস্থা নিব অবশ্যই। আর পানি বিক্রির অভিযোগের কথা বলেছেন একজন, পানি বিক্রির অভিযোগ যদি পাই আমরা সেটা অবশ্যই ব্যবস্থা নিব যদি আপনারা অভিযোগ করেন, এবং আমরাও তদারকি রাখি, আসলে তদারকিতে রাখি। বিশেষ করে আমাদের পতেঙ্গা বা হালিশহর ওই সব এলাকায় যেখানে পানি সাপ্লাই কম, সেখানে কিন্তু এই ডিপ টিউবওয়েল থেকে পানি বিক্রির একটা অভিযোগ পাওয়া যায়, এবং বেশ কয়েকজনকে আমরা অলরেডি আইনের আওতায় এনেছি, 3টা প্রতিষ্ঠানকে। আমরা যদি আপনারা অভিযোগ দেন আমরা অবশ্যই সবসময় ডেডিকেটেডলি কাজ করব, এটা নিশ্চয়তা দিতে পারছি আপনাদেরকে। আর গড়বিলের বিষয়ে বিধান আছে কিনা আরেকজন বলেছিলেন, জনাব নাজির হোসেন ক্যাবের সহসভাপতি, এটা অলরেডি বলা হয়ে গেছে। আর সিটিজেন চার্টারের বাস্তবায়ন হয় কিনা এটাও বলেছি, আমাদের ত্রৈমাসিক মিটিং হয় আসলে প্রত্যেক সিটিজেন চার্টারের যে সেবাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট যারা আছে সবাইকে নিয়ে, মোটামুটি এটুকুই। আর আমরা তো আলোচনা করেছি এই যেগুলো আসছে সেগুলো মোটামুটি সবগুলোই আলোচনা হয়েছে, আসলে প্রত্যেকটা পয়েন্টই নোট নিয়েছি। আমরা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদের সাথেও বিষয়গুলো শেয়ার করব, এবং আশা করি আজকের এই আলোচনাটা গোলটেবিল বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ, এবং মনে হয়েছে আমার কাছে এটা খুবই সময়োপযোগী একটা কাজ। এই জন্য আমরা দৈনিক পূর্বকোণ লিমিটেড এবং ওনার সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমরা এখানে আসতে পেরেও নিজেকে ধন্য মনে করছি। তা আমরা আসলে সবসময় একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এখানে মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ ভাববেন না দয়া করে যে কোনো ধরনের বিষয়, কারণ যদি আপনারা আমাদের অভিযোগ জানান বা আপনারা আমাদের কাছে আসেন, আমরা চেষ্টা করি সর্বোচ্চ যে আমাদের অবস্থান থেকে যতটুকু সাধ্য আছে সেটা চেষ্টা করার। কারণ আমিও চট্টগ্রাম শহরে বসবাস করি, আমিও কিন্তু একজন গ্রাহক,
কারণ আমিও এই সেবার বাইরে না, আমার বাসায় যে পানি যাচ্ছে সেটাও কিন্তু ওয়াসা থেকে যাচ্ছে। তার মানে আপনাদের কাতারে কিন্তু আমরাও আছি। তো যে কোনো বিষয়ের জন্য যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার অনেকগুলো মাধ্যম আমরা বলেছি, এবং আমাদের প্রতিদিনই অফিস আওয়ারে যদি আপনারা যান, আমাদের যে সেকশনগুলো আছে কর্মরত, আমরা কিন্তু ইজি অ্যাক্সেস, অর্থাৎ আমাদের যে কোনো গ্রাহক বা যে কেউ যদি যায় যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য বা যে কোনো পরামর্শের জন্য বা অভিযোগের জন্য, আমরা কিন্তু চেষ্টা করি অফিস আওয়ারে যে কোনো ব্যক্তি গেলেই, অর্থাৎ আমাদের তাদের কথাগুলো অন্তত শোনার জন্য, যে সমাধান সবটুকু করতে না পারলেও চেষ্টা করি সর্বোচ্চ আমাদের আন্তরিকতা দিয়ে কাজ করার জন্য। তো আপনাদের সবাইকে আবারও অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসলে আমি আপনাদের এখানে যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে, বিভিন্ন গ্রাহক প্রতিনিধি বলেছেন, তো এগুলো আমরা নোট ডাউন করেছি। আমার মনে হয় পানির সরবরাহ রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় উনি অ্যাড্রেস করবেন। আর বিল সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো আমাদের এখানে চিফ রেভিনিউ অফিসার মহোদয় আছেন, উনি অ্যাড্রেস করবেন। আমি সামগ্রিকভাবে আমার একটা অবজারভেশন আপনাদের যে বিষয়গুলো আপনারা উপস্থাপন করেছেন সেগুলোর উপর আমি একটু বলতে চাই। আমরা আসলে এটা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে যেভাবে আপনারা বিষয়গুলোকে দেখেন, আমরা চট্টগ্রাম ওয়াসাতে জয়েন করেছি, আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহোদয় জয়েন করেছেন 2004 সালে, আমি 2005 সালে চট্টগ্রাম ওয়াসায় জয়েন করেছি। তো এইখানে আমরা যেভাবে ওয়াসাটাকে দেখতে চাই সেই বিষয়গুলো আসলে আপনাদের সাথে অনেকটা আমরা একমত। এইখানে আমরা বিগত বছরগুলোতে আমরা চেষ্টা করে যাচ্ছি এখনো, যে একটা প্রতিষ্ঠানকে গ্রাহক বান্ধব কিভাবে করা যায়। আমি চেয়ারে বসে আছি, আপনি আমার কাছে একটা কমপ্লেইন দিলেন, আপনার কমপ্লেইনটা আমি কিভাবে হ্যান্ডেল করব, এই কমপ্লেইনটার ফিডব্যাক আপনার কাছে কিভাবে যাবে এবং এটার প্রতিকার কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা এই বিগত দিনগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন প্র্যাকটিসগুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গ্রাহকদের অভিযোগগুলো কিভাবে প্রতিকার করা হয় এবং সেখানে আপনার সন্তুষ্টির জায়গাটা কোথায়, কিভাবে আপনার সাথে আমার যোগাযোগটা হবে। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা জানেন আমরা আসলে যেমন এখন আইটিকে ইনভলভ করেছি। এখানে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি একটা কমপ্লেইন দিলেন, সেই কমপ্লেইনটা হ্যান্ডেলিং করার জন্য কমপ্লেইন আমি একটা দিয়ে দিলাম, এটা ওই ওয়েবসাইটেই থেকে গেল, আসলে সেটা দিয়ে সমাধান হবে না। আমরা যেটা করেছি, আমাদের এই ওয়েবসাইটে যে কমপ্লেইনগুলো আসে সেগুলো হ্যান্ডেলিং করার জন্য আমাদের একটা মেকানিজম আছে ইন্টারনাল। তারপর আপনি টেলিফোনিকভাবে একটা অভিযোগ দিয়েছেন, আমাদের হটলাইন নাম্বার আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে একটা হটলাইন নাম্বার আছে, সেখানে আপনারা একটা কমপ্লেইন দিয়েছেন, সেই কমপ্লেইনটা কিভাবে হ্যান্ডেল হবে, এটা কার কাছে যাবে এবং সেখান থেকে কমপ্লেইনটা প্রতিকার হওয়ার পরে আপনার কাছে কিভাবে ফিডব্যাক যাবে যে আমি এই কমপ্লেইনটা অ্যাড্রেস করেছি, সেই বিষয়গুলো নিয়ে আসলে সামগ্রিকভাবে আমরা কাজ করছি। এবং আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমরা শুরু করেছি স্মল স্কেলে, শুরু করেছিলাম, এখন বড় স্কেলে যাচ্ছি। অর্থাৎ 40 লক্ষ যে গ্রাহক আমরা বলি এখানে চট্টগ্রাম মহানগরীতে, যে 40 লক্ষ গ্রাহক আমাদের আছে, তাদের প্রত্যেকের কমপ্লেইন যাতে আমি রিসিভ করে এটা অ্যাড্রেস করতে পারি, সেরকম একটা প্ল্যাটফর্ম আমরা এখন বড় স্কেলে এটা আমরা যাচ্ছি। এটা আপনাদেরকে আমি এই সুখবরটা দিতে পারি, কারণ এইগুলো যদি আপনার সাথে আমার কমপ্লেইন আসলে বিষয়টা না, আপনার সাথে আমার যোগাযোগটা স্থাপন করতে হবে। আপনার সাথে আমার যোগাযোগ না থাকলে আপনি আমার সার্ভিসটা কিভাবে পাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আমি নিশ্চিত হতে পারবো না। এটার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটু বলি,
আমরা আমি কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলছি, গ্রাহক বান্ধব কিভাবে করার যে মেকানিজমগুলো সেটা বলতেছি। এরপরে ধরেন আমরা একটা কনজিউমার স্যাটিসফ্যাকশন সার্ভে, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, এটা তো আমি করলে তো হবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট একটা তৃতীয় পক্ষ দিয়ে আমরা এই সময়ে সময়ে আমরা গ্রাহকদের আমাদের প্রায় 13টা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো আমরা থ্রো করে একটা সার্ভে করি যে আসলে এখান থেকে আমরা চেষ্টা করি গ্রাহকদের সন্তুষ্টির মাত্রাটা কোথায়। তো এই মেকানিজমটাও কিন্তু আমরা অলরেডি ডেভেলপ করেছি। এবং আপনাদেরকে আমি একটু বলি, এইখানে আসলে যদিও আপনাদের কমপ্লেনগুলো এখানে এসেছে, কিন্তু পানি তো চট্টগ্রাম ওয়াসা বিগত দিনে পানির উৎপাদন বৃদ্ধি করেছে, সেবার মান বৃদ্ধি হয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা হয়েছে যে আপনাদের চাহিদা লেভেল যেখানে, সেই অনুযায়ী আমরা যেতে পারছি কিনা সেটা একটা বিতর্কের বিষয় আছে। কিন্তু পানি সরবরাহ বৃদ্ধি পেয়েছে এটা নিয়ে কোনো না, এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে। এখন এই বিষয়টা যাচাই করার জন্য যে মেকানিজমগুলো আমরা বলছি একের পর এক আমরা করছি, গ্রাহক সন্তুষ্টি যাচাই, কমপ্লেন ম্যানেজমেন্ট, তারপরে আবার আমরা চাচ্ছি যে আমাদের চট্টগ্রাম ওয়াসার একটা সক্ষমতা বৃদ্ধি কি, এখানে যে ব্যক্তিটা চেয়ারে বসে আছে ওনাকে বুঝতে হবে যে আমার এই চেয়ারটা যে দায়িত্বগুলো আছে সেগুলোকে আমি গ্রাহকদের পর্যায়ে পৌঁছানোর জন্য আমার কি কি কার্যক্রম করতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আমাদেরকে বলা হয় যে এটা একটা ইউটিলিটি ইন্ডেক্স বলে। ইউটিলিটি ইন্ডেক্স মানে এটা পুরা দুনিয়ার মধ্যে, এটা কিন্তু আমরা নিজেরা করছি তা না, পুরা দুনিয়ার মধ্যে যে ইউটিলিটিগুলো আছে পানি সরবরাহ করে তাদের প্র্যাকটিসগুলো, গুড প্র্যাকটিসগুলোর কিছু মাত্রা আছে। এই মাত্রাগুলো আমরা কোন জায়গায় আছি আর আমাদেরকে কোন জায়গায় যেতে হবে সেটা নিয়েও আমরা কিন্তু একটা কাজ করছি, যেটাকে বলা হচ্ছে যে ইউটিলিটি ম্যাচুরিটি লেভেল। এগুলো আমাদের নিজেদের কার্যক্রম, আমরা যাতে গ্রাহকদের সন্তুষ্টির মাত্রায় পৌঁছাতে পারি সেই জায়গা থেকে অনেকগুলো কার্যক্রম আমরা গ্রহণ করেছি। তো এগুলোর আউটপুট আপনারা পাবেন ইনশাল্লাহ, যেহেতু কার্যক্রমগুলো এখনও চলমান আছে, বিভিন্ন বিষয় ইনভলভমেন্ট আছে এখানে, তো এগুলো আমরা করছি। তো এটা মানে মূল কথা হলো যে আমরা যারা এখন ওয়াসাতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপরে আমাদের প্রশাসনিক এবং কমার্শিয়াল ডিপার্টমেন্ট আছে, আমরা চেষ্টা করছি প্রচলিত ধ্যান ধারণা যেগুলো আছে সেখান থেকে বেরোয় আসার জন্য। আমাদের আপনারা হয়তো চিন্তা করছেন আমরা চাকরি করি, কিন্তু আমি 9টা 5টা অফিস করে আমি যখন বাসায় যাই আমি তো আপনার কাতারে চলে যাচ্ছি। এই জিনিসটা, এই মাইন্ডসেটটা আমাদের এখন বর্তমানে যে ওয়াসার কর্মকর্তারা আছেন যারা ওয়াসার এই পরিচালনা করছেন, আমরা সেভাবে বিশ্বাস করি। তারপরেও আমাদের জানেন যে ব্যক্তি অনুযায়ী আমাদের হয়তো ছোটোখাটো ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো আপনারা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, সেটা গঠনমূলক উপায়ে আপনাদেরকে দেখা দিবেন এবং আমরা এগুলোর বিষয়ে ব্যবস্থা নিব। আচ্ছা, এটা গেল সামগ্রিকভাবে আমার বক্তব্য। আর আমি একটু সুয়ারেজের বিষয়ে বলি। 1963 সালে আমরা চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় একটা জায়গা নিয়েছিলাম, এটা সুয়ারেজ করব বলে নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে আমরা যেহেতু ওয়াটার সাপ্লাই নিয়ে স্ট্রাগল করতেছিলাম, এই জন্য আমাদের কিন্তু সুয়ারেজের কোনো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমাদের 2015 সালের আগ পর্যন্ত আমাদের সকল কার্যক্রম ছিল পানি সরবরাহ কীভাবে মহানগরীতে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে। তো আমরা 2015 সালে এসে আমরা একটা মাস্টার প্ল্যান করি চট্টগ্রাম মহানগরীকে নিয়ে, এবং এই মাস্টার প্ল্যানটা ছিল স্যানিটেশন মাস্টার প্ল্যান। এটার উপর আমরা কাজ শুরু করি এবং কাজ শেষ হয়েছে 2017 সালে। 17 সালে কাজ শেষ হওয়ার পরে আমরা 2018 সালে প্রথম একটা প্রকল্প হাতে নিই, যে প্রকল্পটা এখন চলমান আছে। আমরা এখন যেটা হচ্ছে যে
আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, এই যে চট্টগ্রাম মহানগরীতে যে তরল বর্জ্যগুলো বাসাবাড়ি থেকে বের হচ্ছে, এগুলো আপনার বাসার পাশের যে ড্রেন, সেই ড্রেন হয়ে খাল হয়ে আবার সেই কর্ণফুলী হালদা নদীতে যাচ্ছে, যেখান থেকে আমি পানি পরিশোধন করে আপনাদেরকে আবার খাওয়াচ্ছি। এই অবস্থা, এটা কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা। আমাদের এখানে একটা আল্লাহর স্পেশাল রহমত আছে, বারোলিয়া শহর বঙ্গোপসাগর কাছে, প্রতিদিন জোয়ার বাটা একটা প্রভাব আছে এখানে, খালগুলোতে জোয়ারের পানি ঢুকে হয়তো ফ্লাশ করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই নদীগুলোকে বাঁচাতে গেলে, কারণ আপনারা জানেন যে চট্টগ্রাম মহানগরীতে এই দুইটা নদী মিঠা পানির উৎস, হালদা এবং কর্ণফুলী, এই দুইটা নদীকে আমাদেরকে যেভাবে হোক বাঁচিয়ে রাখতে হবে, না হলে কিন্তু পানির উৎস এখানে আর থাকবে না। তো এই বিষয়ে আসলে যেটা হয়েছে যে এভাবে যাচ্ছে। এবং সেই সাথে আরেকটু বলি, আপনাদের বাসাবাড়িতে যে সেপটিক ট্যাঙ্কটা আছে, আপনারা হয়তো সুইপারদের ডেকে এটা ক্লিন করাচ্ছেন, কিন্তু আসলে প্রকৃত ঘটনাটা কি, ওই সুইপার আপনার সেপটিক ট্যাঙ্ক থেকে বর্জ্যগুলো নিচ্ছে ঠিকই, কিন্তু পাশে আর একটু সামনে গিয়ে একটা ড্রেনের মধ্যে সে ফেলে দিচ্ছে। তাইলে কি করছে, সে একটা বদ্ধ জায়গায় ছিল, ভালো ছিল, এখান থেকে আরও সে একটা এক্সপোজ করে দিচ্ছে, পরিবেশের আরও দূষণের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে। এরপরে আমি যখন মাস্টার প্ল্যান করি, তখন আমি কিন্তু এই মাস্টার প্ল্যানের সাথে ইনভলভ ছিলাম, এই স্যানিটেশন এবং ড্রেনেজ, এই যে সিডিএ যে প্রকল্পটা করতেছে, ওই ড্রেনেজ মাস্টার প্ল্যানের সাথেও আমার সম্পৃক্ততা ছিল। আমি ওখানে দেখেছি, এই যে মাস্টার প্ল্যান করার সময় বাসাবাড়িতে আমরা একটা হাউস হোল্ড সার্ভে করেছিলাম। তো হাউস হোল্ড ওনারকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সেপটিক ট্যাঙ্কটা আপনি কখন পরিষ্কার করেছেন। সে বলে যে আমার তো এটা পরিষ্কার করা লাগে না। তাহলে এটা কিভাবে সম্ভব, একটা সেপটিক ট্যাঙ্ক করেছে 10 বছর হয়ে গেছে, এটার পরিষ্কার করা লাগছে না। তখন ওই ভদ্রলোক বললেন যে আমি যখন সেপটিক ট্যাঙ্কটা করি, তখন আমাকে মিস্ত্রি বলেছে যে আমি সেপটিক ট্যাঙ্কটা এমনভাবে তৈরি করে দিচ্ছি যে এটা আর পরিষ্কার করা লাগবে না। তো যেটা করেছে, জাস্ট ওই সেপটিক ট্যাঙ্কের নিচ দিয়ে একটা ফুটা করে ড্রেনের সাথে কানেকশন করে দিয়েছে। তো এই ভয়ঙ্কর অবস্থা, আপনি চিন্তা করেন যে একটা মহানগরী, আমরা চট্টগ্রাম মহানগরী কিন্তু হেলদি সিটির যে 4টা ইন্ডিকেটর আছে, তার মধ্যে 2টো ইন্ডিকেটর কিন্তু স্যানিটেশনের সাথে রিলেটেড। এই শহরে একটা উন্নত স্যানিটেশন ব্যবস্থা নেই। এটা আমাদেরকে, আমরা যেটা বলি যে এখন যেটা হচ্ছে যে মানুষের বাসাবাড়ির বর্জ্যগুলো সব সেফটি ট্যাঙ্কে যাচ্ছে, ওখান থেকে ড্রেন হয়ে খাল হয়ে চলে যাচ্ছে। তো এই জন্য আমরা এখন এই সুয়ারেজ প্রকল্পটা যেটা নিয়েছি, এখানে 2 ধরনের সেবা চালু হবে এই প্রকল্পের মাধ্যমে। আপনারা এটা একটু সবাই জানা দরকার। সেবাটা কি? একটা হলো যে আমরা বাসাবাড়িতে বৃষ্টির পানি ছাড়া যত পানি আছে, কিচেন, তারপরে আপনার শাওয়ার, তারপরে আপনার টয়লেটের যে সেফটি ট্যাঙ্কটা আমরা বাইপাস করে দিব, সেফটি ট্যাঙ্কের আর কোনো দরকার হবে না। এই সকল তরল বর্জ্য আমরা পাইপের মাধ্যমে, আমরা একটা পাইপলাইন নেটওয়ার্ক বসাচ্ছি, ওই পাইপে কানেক্ট করে ফেলবো, কানেক্ট করে এটা ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যাবে। আমরা হালি শহরে আমাদের যে ইয়ে আছে, ওখানে ট্রিটমেন্ট প্ল্যানের কাজ চলছে, ওখানে চলে যাবে। এখন আরেকটা বিষয় আছে, এটাকে আমরা বলছি পয় নিষ্কাশন সেবা, অর্থাৎ যে সমস্ত বাসাবাড়িকে আমি পাইপ দিয়ে কানেক্ট করতে পারবো, তারা পয় নিষ্কাশন সেবার আওতায় আসবে। এখন মুশকিল হলো, সব বাসাবাড়িতে কিন্তু পাইপ দিয়ে কানেক্ট করা সম্ভব হবে না। তাহলে ওনাদের কি হবে? রাস্তা সরু, আনপ্ল্যান আরবানাইজেশন, ওখানে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এরকম পাইপ দিয়ে কানেক্ট করা কোনো মতেই সম্ভব না। তাহলে ওই ক্ষেত্রে কি করব? ওই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে ফিকাল স্লাস ব্যবস্থাপনা সেবা, এটা হলো যে অ্যাটলিস্ট আপনার সেপটিক ট্যাঙ্কের যে বর্জ্যটা, সেটা যাতে আমি স্বাস্থ্যসম্মত উপায়ে, নিরাপদ উপায়ে কালেকশন করে ওই যে ড্রেনে ফেলে সুইপারটা নিয়ে, সেই ব্যবস্থা যাতে না থাকে, ওইটা কালেকশন করে ডাইরেক্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যাবে গাড়ির মাধ্যমে। তো এই সেবাটাও এই প্রকল্পটা বাস্তবায়নের পরে চালু হবে।
তো এইভাবে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা 20 লক্ষ লোককে নিয়ে আসব। এরপরে পর্যায়ক্রমে আমাদের আরও 4টা প্রকল্প পাইপলাইনে আছে, এগুলো বাস্তবায়ন হলে মোটামুটি চট্টগ্রাম মহানগরীতে একটা ভালো স্যানিটেশন ব্যবস্থা, যেগুলো পৃথিবীর মানে উন্নত রাষ্ট্রগুলো, হ্যাঁ আধুনিক যে ব্যবস্থা, সেগুলো আওতায় আসবে। তো এটা আপনাদেরকে আমি জাস্ট অবহিত করলাম। ইনশাল্লাহ আমাদের কাজগুলো চলমান আছে, এটা কাজগুলো শেষ হলে আপনারা এটা জানতে পারবেন। আমরা আশা করছি 2026-এ আমরা এই সার্ভিসটা উন্মুক্ত করতে পারবো চট্টগ্রাম মহানগরীর জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসলে আপনারা বলছেন যে পতেঙ্গায় আপনাদের পানি যায় না, পানি সরবরাহ আপনাদের নেই বা সার্ভিস লাইন যায় নাই। তাহলে যদি না গিয়ে থাকে তাহলে ওখানে আপনি সংযোগ দিলেন কেন? ওখানে আপনি ব্লক করে দেবেন, ওই এলাকায় কোনো অবস্থাতে কোনো পর্যায়ে আমি সংযোগ দেব না। কারণ আপনি যখন সংযোগ দেবেন ওই গ্রাহক আপনার কাছে চাইবে, পানি চাইবে। আপনি যখন পানি দিতে না পারবেন তখন এটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে বিষয়টা। যেহেতু আমি সংযোগ নিছি, আমি টাকা দিচ্ছি, আমি পানি পাচ্ছি না, বিষয়টা হচ্ছে ওইটাই। আমার কথা হলো যে যেখানে আপনার পানি যাবে না সেখানে আপনি সংযোগ দেবেন কেন? এইটা আমার প্রশ্ন আপনার কাছে। আমরা যারা বাইরে থেকে, আমরা যারা ওয়াসাকে দেখি, উনি একটা সুন্দর কথা বলেছেন, আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ ভাববেন না। এবং আমার খুব ভালো লাগছে যে আরিফ ভাইও একটা কথা বললেন যে আমি দিন শেষে কিন্তু আপনার মতোই একজন গ্রাহক, একজন নাগরিক। এই যে মানসিকতা, যে প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই ধরনের মানসিকতাটা ধারণ করেন, আমি খুবই আশান্বিত। এবং আমি মাকসুদ ভাইয়ের সাথে আমার একটা নিজস্ব ব্যক্তিগত কাজের একটা পরিচয়, একটা কাজ করেছিলেন, তখন ওনাকে আমি আরও অন্যভাবে দেখার সুযোগ পেয়েছি। কতটা সৎসাহস এবং সদিচ্ছা থাকলে একটা সংস্থার একজন 3জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাদের সাথে বা আমাদের গ্রাহকদের সাথে কথা বলতে আগ্রহী হয়ে পূর্বকোণে এসছেন। আমি প্রথমে ওনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে এই ধরনের একটা প্রোগ্রামে ওনারা এসছেন। তো আমরা আসলে মানে আমি তো পাবলিক পারসেপশনের জায়গা থেকে বলতে চাই। যেমন আমরা কিছু বিষয় ধরেন, আমি যেমন রাস্তা খোঁড়াখুড়ির কথাটা যখন আসে, মানে আমাদের মধ্যে একটা আছে যে রাস্তাটা কখন সংস্কার করবে বা কত সুন্দর করে পিচ দিয়ে আপনার কার্পেটিং করার পরের দিনই দেখা যায় যে ওয়াসা হাজির। এই যে একটা ধারণা আমাদের মধ্যে, আমাদের পাবলিকদের মধ্যে, বা অনেক সময় দেখা যায় ফেসবুকের সুবাদে অনেকে ট্রল করে যে এই এত সুন্দর রাস্তা কাল সকাল এসে আর দেখা যাবে না। এই যে বিষয়টা, মানে এখানে আমরা বিভিন্ন সময় যখন আমাদের প্রতিনিধিরা সংবাদ প্রতিবেদন বা রিপোর্ট করেন, তখন দেখা যায় যে কথা বললে যে আসলে বোঝা যায় যে সমন্বয়হীনতা। আপনার মানে যে আপনারা যাদের সাথে কাজ করেন, রাস্তার লোক জানে না ওয়াসা কাটবে, ওয়াসা জানে না রাস্তার বিষয়, কিন্তু কাজ আপনাদের টাকা পয়সা ক্ষতি, ওই যে রাস্তা কাটার জন্য যে টাকা আমরাও গ্রাহক দিচ্ছে, আপনারাও আবার সেই সংস্থাকে পরিশোধ। কিন্তু এই যে সমন্বয়হীনতা, এই বিষয়গুলো নিয়ে একটু আপনারা, আমি মাকসুদ ভাইয়ের কাছে বলবো, যেহেতু উনি বোধহয় সম্ভবত সর্বশেষ বক্তা, এই জিনিসটা একটু বলবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমি নাসার ভাই হচ্ছেন আমাদের, উনি তো বেসিক্যালি আমাদের ঘরের লোক, মানে উনিও গণমাধ্যমেরই লোক। তো আমি রুমেনদার কথার মধ্যে যেটা জানলাম যে অনেকগুলো কাজ ওনারা করছেন, অনেকগুলো ব্যবস্থাপনা ওনাদের বর্তমান আছে, এবং এই জিনিসগুলো আসলে পাবলিক বা আমরা গ্রাহকরা জানি না, অনেক কিছুই জানি না, অনেক কিছু। এই যে আপনি অভিযোগ হলো অমুক জায়গায় যাবেন, ওই আপনার প্যারেড কোনায় আপনার ওই অমুক প্রতিষ্ঠান আছে, গড়বিলের নিয়ম কি, এই বিষয়গুলো জানানোর জন্য আমার মনে হয় গ্রাহক সমন্বয় পরিষদের একটা দায়িত্ব আছে। আমার মনে হয় যেহেতু ওনারা একটা সংগঠন করেন, আমি ওনাদের আসলে কতটা ভিজিবল এটা আমি জানি, যেহেতু গ্যাস নিয়ে ওনাদের কিছু কাজ আমি দেখেছি, গ্যাসের দাবি দেওয়ার সময় বেশ সরব। তা আমি মনে করি যে ওনারা যদি একটু এই ধরনের রুটিন করে 41টা ওয়ার্ডে যদি ওই ক্যাবের মতো, ক্যাব তো আছে, আমাদের নাজির ভাই আছেন, ওনারাও করতে পারেন, যৌথভাবে করতে পারেন। ও সেখানে ওয়াসার আমার ধারণা যে ওয়াসার কর্মকর্তারা খুব আগ্রহের সাথে যাবেন যে হ্যাঁ আমাদের এই জিনিসগুলো বর্তমানে আপনারা আসেন এবং এই অভিযোগগুলো অমুক জায়গা দেওয়ার সুযোগ আছে, আমরা ব্যবস্থা নিব। তখন স্বচ্ছতার জায়গাটা তৈরি হবে। এখন ধরেন একতরফা ওনাদের যেটুকু যে সচেতনতার জায়গা থেকে যেটুকু করেন, এটুকু আবার পত্রপত্রিকা আসার জন্য ওনাদেরও যেহেতু একটা পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট আছে, তাদেরকে কাজে লাগাতে পারে। যে আপনি ধরেন এই যে এখানে অমুক জায়গায় গলায় আমার যে মিটার রিডার, তাদের গলায় আইডি কার্ড থাকবে, এর বাইরে যে যাবে ধরে আমাদের ফোন দিবেন। ওনাদের তো যেটা জানলাম যে ওদের টোল ফ্রি একটা নাম্বারই আছে, যেটা আজকে বোঝা গেল। তাহলে এই জিনিসগুলোতে সচেতনতার বিষয়গুলো থেকে দোনো পক্ষেরই আসলে কাজ করার সুযোগ আছে। এবং আমি গ্রাহক সমন্বয় পরিষদ যেহেতু নিজেরা দায়িত্ব নিয়ে একটা পাবলিক ফোরাম হিসাবে দাঁড়িয়ে গেছেন, ক্যাব
যারা গ্রাহকদের পক্ষে কথা বলে রাষ্ট্রীয়ভাবে একটা মানে যে জাতীয়ভাবে একটা প্রতিষ্ঠান, আমার মনে হয় যৌথভাবে আপনারা এই কাজগুলো কিন্তু খুব সহজেই করতে পারেন। জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা, জবাবদিহিতার জায়গায় যদি সিটি আপনি ওয়াসাকে আনতে হয়, অবশ্যই জনগণকে ফোরাম থেকে আওয়াজ তুলতে হবে। আদারওয়াইজ আপনি একতরফাভাবে শুধু ওয়াসাকে বদনাম করে যাবেন, আমি করে যাব, তাহলে তো হলো না। এই একটা জিনিস আমার মনে হয় মাথায় আপনাদের এই বিষয়গুলো আমাদের শুধুমাত্র ওয়াসাকে দায়িত্ব না দিয়ে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের কিছু দাবি তোলার সুযোগ আছে। আবার দেখেন যে এখানে আমার যে 4 জন গ্রাহকের পক্ষ থেকে যারা এসছেন, ওনারাও চাইলে বিভিন্ন সময় যদি মনে করেন যে আমরা এককভাবে শোট তুললে হয়তো ওয়াসা এটা কানে নিবে না, যদি মনে করেন আর কি, সেদিক থেকে আপনারা যুক্ত করেন। গ্রাহক সমন্বয় পরিষদ, ক্যাব আছে, এদেরকে যুক্ত করেন যে আমরা অমুক জায়গাটা এই বিষয়ে কথা বলতে চাই, আপনারা আমাদের সাথে একটু চলেন, আমরা আমাদের কথাগুলো একটু বলতে চাই, একটা কর্মসূচি করতে চাই, এই করতে চাই। আপনারা জিনিসগুলো কিন্তু চাইলে করতে পারেন। সবারই পক্ষের দায় থেকে আসতে হবে। আপনি দায় আছে বলেই পূর্বগণ হাউসে এসে কথা বলছেন, আমি এই বিশ্বাস করি এবং আশা করি এই গোলটেবিল আলোচনা থেকে যখন আপনারা চলে যাবেন, আপনাদের ফোরামে কথা বলে প্রত্যেকের মধ্যে একটা জাগরণ তৈরি করে আমরা আশা করব যে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত এই ধরনের সচেতনতামূলক কোনো কাজ করা যায় না, সেটা ওয়াসাও আপনাদেরকে চাইলে সহযোগিতা, ওনাদের সহযোগিতা আমরা কাজগুলো করতে পারি। আরেকটা জিনিস আমি জানি না এখানে আলোচনা আসছে, আমি একটু মাঝে একটু উপরে যাওয়া লাগছিল। আমি একটা জিনিস যেটা ধরেন বছর 2 দশক ধরে 2-3 দশক ধরে আমরা বিভিন্ন ফোরামে যখন যাই, অনেক পরিবেশবিদ বা একাডেমিশিয়ান যারা আছে তারা বলতে শুনি যে ফয়েজ লেকের মতো একটা জায়গার এই পানি দিয়ে রেলওয়ের একটা অংশ বিরাট পানি সাপ্লাই একসময় হতো। এই বৃষ্টির পানি সংরক্ষণ করে পানির এই সরবরাহের বিষয়টাকে ভাবা যায় কিনা অনেক ফোরামে কিন্তু আমরা আলোচনা হতে শুনেছি। হ্যাঁ, এখনও আছে। তাহলে এই জিনিসগুলো কি ওয়াসা আসলে ভাবতে পারে কিনা, বা আপনাদের আসলে এগুলো তো যেহেতু আপনারাও সেই সব ফোরামে যান, এগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা আছে কিনা, কোনো পদক্ষেপ অথবা কি চ্যালেঞ্জ কেন হচ্ছে না? আমি যদি 2 দশক ধরে শুনে আজ পর্যন্ত হয়নি, তাহলে আপনারা বড় গলায় বলেন, সরব হয়ে বলেন যে এটা আসলে ফিজিবল না, সেটাও বলেন। কিন্তু আপনাদের তরফ থেকে আমার মনে একটু বক্তব্য রাখার সুযোগ আছে। আর ওয়াসা আসলে এমন একটা প্রতিষ্ঠান যেগুলো যেহেতু সরকারি কর্মকর্তা আজ আসে, রুমন্দা আজ আছেন কাল নেই, কিন্তু একটা ধারাবাহিকতা রাখার মতো যে আপনাদের যে বোর্ড আছে, আমি আসলে ক্লিয়ার না এই বোর্ডের মধ্যে নাগরিক কোনো নাগরিক সমাজ বা ফোরামের পক্ষ থেকে কোনো সদস্য বা ওই জায়গাতে কথা বলার কোনো সুযোগ আপনাদের আছে কিনা, না থাকলে এটাকে কোনোভাবে ইনকর্পোরেট করা যায় কিনা। তাইলে হবে যে ওনার যেমন নেসার সাহেব আজ চট্টগ্রাম শহরে আছে, আর যাওয়ার জায়গাও নেই, শেষ বয়সও শেষ, মোটামুটি উনি এখানে আছেন, অনেক সুবিধা অসুবিধা অনেক ঘটনা ভাঙাচুরার মধ্যে উনি দেখেছেন। তাহলে আপনাদের ধারাবাহিকতা ধরার জন্য ওনাদের মতো লোকেরা কিন্তু, নাজের ভাইয়ের মতো লোকরা ইচ্ছা করলে এই কথাগুলো আপনাদেরকে যারা নতুন কর্মকর্তা আসবেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারেন যে আমাদের এই ধরনের একটা কর্মসূচির কথা আগে থেকে ছিল, এটা ধারাবাহিকতা রক্ষা হয়। তা আমার মনে হয় এইসব বিষয়গুলো, আমি আরও অনেক কথা ইতিমধ্যে আপনাদের হয়ে আসছে, আর মাকসুদ ভাইয়ের আসলে অনেক কিছু প্রশ্নের চাপ, অনেকগুলো প্রশ্নের জবাব অলরেডি এসে গেছে, মাকসুদ ভাই কিছু কথার জবাব দিবেন। ওভারঅল আসলে আমাদের এই আলোচনাটা মূলত এই আপনাদের পানির সমস্যা, এটা তো আজীবনই আমরা বলে যাব, কিন্তু মূল কথা হচ্ছে যে আপনাদের চিন্তার দিক থেকে কোনো সংস্কার আপনারা করার মতো দায় মনে করেন কিনা। যেমন আরিফ ভাই একটা কথা, যে আমার এই কথাটাই সবচেয়ে বেস্ট একটা কথা, যে দিন শেষে আমিও গ্রাহক, এই কথাটা যখন আপনার মাথায় আসবে, আমার মনে হয় আপনি প্রতিদিনই নিজেকে সংস্কারের মধ্যে রাখবেন। এবং আই থিঙ্ক আজকের এই আলোচনার পরে আমরা আশা করব কার্যকর একটা কি বলবো কিছু সংস্কারের ধাঁচে কার্যকর কিছু নতুন কিছু আমরা দেখতে পাবো। আমি এটুকুই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ছাত্র জনতার দাবি সংস্কার চাই। আজকের এই গোলটেবিল আলোচনা সভায় উপস্থিত পূর্বকোণের চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন চট্টগ্রাম গ্যাস পানি ও বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের সভাপতি মহোদয়, উপস্থিত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সহসভাপতি মহোদয়, এবং আমাদের 4 জন সম্মানিত গ্রাহক সহ চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাবৃন্দ এবং আমাদের পূর্বকোণের সহকর্মীবৃন্দ যারা আছেন, সবাইকে সালাম দিয়ে আমি শুরু করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আসলে চট্টগ্রাম শহরটা, চট্টগ্রামের আমরা যে পানি সরবরাহ করি, যে সিটি কর্পোরেশন এরিয়াটা হচ্ছে 155 স্কোয়ার কিলোমিটার। এই 155 স্কোয়ার কিলোমিটারের বাইরেও কিন্তু আমরা পানি সরবরাহ করছি, যেমন সিলিমপুর আবাসিক, যেটা সিলিমপুর ওই এরিয়াটুকু কিন্তু আমাদের এর মধ্যে নেই। তারপরে আরও কিছু অংশ বাইরের যে অংশটুকু আছে আমরা পানি সরবরাহ করছি। এখন আমরা যদি সংস্কার যে কথাটা আসছে, সংস্কার কথাটা কিন্তু খুবই ছোট্ট একটা ওয়ার্ড হলেও এইটার ব্যাপকতা কিন্তু অনেক বেশি, এবং এই সংস্কারের সাথে কিন্তু ডেভেলপমেন্ট একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং সংস্কার কোন কোন জায়গায় হবে? সংস্কার হবে আমার ব্যক্তি পর্যায়ে, সংস্কার হবে আমার প্রাতিষ্ঠানিক পর্যায়ে, আমাদের সংস্কার হবে আমাদের উন্নয়ন পর্যায়ে, আমাদের সংস্কার হবে কিভাবে আমি উন্নয়নটা, ডেভেলপমেন্টটা আমি সাস্টেনেবল করতে পারবো তার উপরে।
এখন আমার এখানে যে পানি সরবরাহ নিয়ে আমাদের যে কথাগুলো আসছে, আপনারা জানেন আমাদের পানি সরবরাহ ছিল খুবই সামান্য। এখানে চট্টগ্রাম ওয়াসায় লাঠি মিছিল, তারপরে আপনার আর্মি রাখা লাগতো, তারপরে এখানে ভাঙচুর চলতো পানির জন্য। শুধুমাত্র 12 কোটি লিটার আমরা তখন পানি সরবরাহ দিতাম। তো ধাপে ধাপে আমরা এই বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা 2016 সালে এটাকে আরও 14.3 কোটি লিটার পানি আমরা এখানে সংযুক্ত করি, এবং 18 সালে আমরা আরও 9 কোটি লিটার পানি সংযুক্ত করি, এবং 2021 সালের লাস্টে আমরা আরও 14.3 কোটি লিটার পানি আমরা আমাদের নেটওয়ার্কে সংযুক্ত করি। তো এখন আর আমাদের কিছু টিউবওয়েল আছে, এই টিউবওয়েল সহ আমাদের আপনার টোটাল এখন সরবরাহের সক্ষমতা হচ্ছে 50 কোটি লিটার। এখন এই 50 কোটির এখন আপনারা বলতে পারেন যে আমরা ধাপে ধাপে পানি সরবরাহ বৃদ্ধি করছি, কিন্তু আমাদের কনজিউমারের সংখ্যা বাড়ছে। আমার কনজিউমারের সংখ্যা এখন 96,000 কনজিউমার কানেকশান। তো এবং এই প্রতিটা কানেকশানে আপনারা জানেন সারা শহর কিন্তু এখন শুধু মানে এমনি এক্সপান্ড হচ্ছে না, মানে ইয়াতে হরিজেন্টালি, এটা কিন্তু ভার্টিক্যালিও এক্সপান্ড হচ্ছে। যেখানে একটা বিল্ডিং আগে ছিল 4 তলা 5 তলা, এখন দেখবেন যে বিল্ডিং হয়ে গেছে আপনার 10-12 তলা, এবং দেখা যাচ্ছে যে একটা বিল্ডিংয়ের মধ্যে একটা গ্রামের মানুষ চলে আসছে। ধরতে গেলে ছোটোখাটো একটা গ্রামে যতগুলো পরিবার থাকে একদম একটা বিল্ডিংয়ের মধ্যেই চলে আসতেছে। তো এর ফলে আমাদের যে আপনার পানি সরবরাহের যে আপনার আমরা যে ডিজাইন, সেটাও আমরা পরিবর্তন করা লাগতেছে, এবং পরিবর্তন করে আমরা ধাপে ধাপে আমরা এগুলোকে আমরা আরও সাস্টেনেবল এবং গ্রাহক বান্ধব করার জন্য আমরা চেষ্টা করতেছি। তো এখন আজকে আমাদের এখানে আপনারা যারা থেকে আসছেন, যারা কনজিউমার যারা আসছেন এবং যারা কমপ্লেনগুলো দিচ্ছেন, তারা কিন্তু আমাদের একদম পেরিফেরিয়াল যে যারা আছেন ওনারাই কিন্তু আসছেন। প্রথমে আমি 41 নম্বর ওয়ার্ড বন্দর পতেঙ্গা এরিয়ার কথা বলি। আমাদের ওখানে ছিল পানি সরবরাহ ছিল 2 কোটি লিটার মাত্র। পরবর্তী আমরা এটাকে আরও সংস্কার করে আমরা এটাকে 4.5 কোটি লিটার উন্নতি করেছি, কিন্তু সেখানেই শুধুমাত্র আমাদের পানির চাহিদা হচ্ছে 9 কোটি লিটার শুধুমাত্র ওই এলাকায়। তো যার ফলে আমরা এখানে কিছুটা রেশনিং করে আর কিছু অংশ আমরা এখনও কিন্তু সার্ভিস কানেকশন দিতেই পারি না আমরা, এবং কিছু পাইপলাইনও করতে পারি না অনেকগুলো জায়গায়। তো তাহলে এটা সমাধান কি? সমাধানটা নেওয়ার জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করি। তো আগে প্রকল্পের যে ডোনার আছে তাদের নেচারটা একটু আমি বলি। জাইকা আমাদের এখানে কাজ করছে, জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক। এখন জাইকা আগে নিজে আসে, সে সার্ভে করে সে দেখে যে আমি যে কথাটাকে বলতেছি এখানে যে পানিটা লাগবে আসলে সেটা লাগবে কিনা। আর সার্ভে করে কি সে তার বাজেটের মধ্যে ওইটা মানে কতটুকু সে দিতে পারবে। তো আপনি এখন বলতে পারেন যে তাইলে মানে সবগুলো একসাথে নেওয়া হয় না কেন? কারণ ওদের ওইরকম বাজেট থাকে না প্রতি ইয়ারে, বা তাদের একটা স্কিম থাকে 5 বছর বা 7 বছর ব্যাপী। তো ওই ধাপে ধাপেই তারা কিন্তু আমাদেরকে ওই বাজেটটা দেয়। আর ওয়ার্ল্ড ব্যাংকও আপনার একই, তারা নিজেরা ফিজিবিলিটি স্টাডি করে। তারা যখন মনে করে যে হ্যাঁ ফিজিবিলিটি স্টাডি এটা প্রকল্পটা করার মতো, তখনই কিন্তু আমাদেরকে সহায়তা দেয়। তো একটা প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত আমরা শুধু ফিজিবিলিটি স্টাডি এগুলা চেক করতেই তারা প্রায় 1.5-2 বছর লাগিয়ে দেয়। এরপরে আসেন আমি একটা ডিপিপি তৈরি করব তাদের ফিজিবিলিটি স্টাডির উপরে বেসিস করে সব কিছু দেখে, কারণ ফিজিবিলিটি স্টাডি করে একটা কনসালটেন্ট, বিদেশি কনসালটেন্ট। তো এটা করতে গেলেও কিন্তু আমাদের আবার টাইম লেগে যায়, ডিপিপি অ্যাপ্রুভাল পর্যন্ত আমাদের অনেক টাইম লেগে যায়। এরপরে আসেন আমাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও আপনার অনেকগুলো প্রতিবন্ধকতা থাকে। শহরে সারাক্ষণই আপনার সব এরিয়াতেই আপনার কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে, তো যেগুলোকে মিট আপ করে আমরা কাজটা করতে হয়। তো এভাবে আমরা ধাপে ধাপে কিন্তু অলরেডি আমরা কয়েকটা প্রকল্প, আমরা অলরেডি 3টা প্রকল্প বড় প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে, যেগুলো দিয়ে আমরা পানি সরবরাহ করছি। এখন আপনার এলাকাটা কি হবে? আপনার এলাকাটাও আপনার গত 1 বছর আগে ওয়ার্ল্ড ব্যাংক সেটা ফিজিবিলিটি স্টাডি করেছে। ফিজিবিলিটি স্টাডি করার পরে তারা স্টাডির পুরো তাদের ফাইন্ডিংসগুলো দিয়েছে। দেওয়ার পরে আমরা আমাদের ওই অনুযায়ী আমরা ডিপিপিও তৈরি করেছি। ডিপিপি তৈরি করে আপনার মিনিস্ট্রিতে অলরেডি আমরা সেটা পাঠিয়েছি। এখন মিনিস্ট্রির আপনার অনেকগুলো ধাপ আছে। আমাদের মিনিস্ট্রি প্ল্যানিং, যেটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্ল্যানিং, তারা এটাকে যাচাই বাছাই করে। ওখানে একটা প্রকল্প যাচাই কমিটির মিটিং হয়, সেই মিটিংয়ের মধ্যে অনেক বড় একটা কমিটি থাকে। তারা এগুলো আবার সবগুলা জিনিস আমরা যেগুলো দিলাম ওগুলো সব ঠিক আছে কিনা সেটা দেখে। সেখান থেকে যাবে আপনার প্ল্যানিংয়ে আবার অনেকগুলো ধাপ আছে। প্ল্যানিংয়ে আপনার আমরা এখন এই যে প্রকল্পটার কথা বলছি সেটা আপনার প্ল্যানিংয়ে সবগুলো ধাপ পার হয়ে একদম লাস্ট পর্যায়ে যে আছে। তো একটা মিটিং হবে, পিইসি কমিটির মিটিং, প্রকল্প যাচাই কমিটির মিটিং, প্ল্যানিংও হবে।
হওয়ার পর ওনারাও এগ্রি করে সব কিছু ঠিকঠাক আছে বা আছে, বা ওনারা এখানে এসে আবার দেখতেও পারে, তারপরে যে যাই আপনার এই প্রকল্পটার আমরা কাজ শুরু করতে, পরবর্তী কাজগুলো শুরু করতে পারবো। তো আপনার এই 41 নম্বর ওয়ার্ডের ওই অংশটুকু ওই প্রকল্পের মধ্যে আছে, এবং এটা 41 নম্বর ওয়ার্ড না, শুধু উত্তর কাট্টলি, তারপরে আপনার ওই যে আমাদের কৈবল্যধম, এই এলাকাগুলো কিন্তু ওর মধ্যে আছে। মানে যেগুলো আমরা এখনো কিন্তু আপনারা 4 জায়গা থেকে আসছেন দেখে মানে আমরা ভাবতেছি হয়তো এই জায়গাতেই সমস্যা, এই জায়গাতে না, শুধু জাকির হোসেন রোডের 2 পাশে ওখানে আকবর্ষা এলাকা, তারপরে দক্ষিণ খুলশি, তারপরে এই যে পাহাড়ি এলাকা যেটা আছে, এই পুরো এলাকাগুলা, এবং কাট্টলির শুধু উনি একটা অংশ বলছে, কাট্টলির পরে আপনার আবার ইয়াতে এর পরের অংশ একদম আপ টু সিলিমপুর পর্যন্ত এখানেও কিন্তু সমস্যা আছে। তারপরে এদিকে শেরশাহ এলাকায় সমস্যা আছে। তো আমরা এগুলো প্রত্যেকটাই কিন্তু এই প্রকল্পের ভিতরে দেওয়া আছে, এবং এই প্রকল্পটা যখন অনুমোদন হবে আমরা 1 বাই 1 কাজ শুরু করতে পারবো, এবং আমরা আশা করছি তখন আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এর বাইরেও আমরা কিন্তু এখন থেকে আমরা চট্টগ্রাম মহাশা কিন্তু শুধুমাত্র 8% আপনার তুলতেছি, ভূগর্ভস্থ পানি তুলতেছি শুধুমাত্র 8%, বাকি 92% আমাদের সারফেস ওয়াটার, মানে নদীর পানি। তো তারপরেও আমরা এই যে প্রকল্প বাস্তবায়নের আগ পর্যন্ত যে জায়গাগুলোতে এই ধরনের ক্রনিক সমস্যাগুলো আছে, এগুলাতে আমরা 1 বাই 1 টিউবওয়েল করার চেষ্টা করতেছি, যে ওইটা যখন আসবে তখন আমরা আবার সারফেস ওয়াটারে চলে যাব। তো এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আর এখানে আপনার যেটা বলছেন যে পাইপলাইন স্থাপন, এখন আপনার পাইপলাইন স্থাপন করে আমার পানি নেই, পাইপলাইন স্থাপন করে তো লাভ নাই। আবার আমি পাইপলাইন স্থাপন করব, আপনাদের মধ্যে কনজিউমারদের মধ্যে অনেকে উদ্যোগী হয়ে করবে কি, এখানে এসে বিভিন্ন রকমের মানুষকে বুঝায় আপনার কানেকশন নেওয়ার চেষ্টা করবে, এবং কানেকশনটা নেওয়ার পরে কানেকশন নিবে কীভাবে, আমাদেরকে এখানে এসে বলবে যে পানি মৌলিক অধিকার, আপনি কানেকশন দিবেন না কেন, পানি পাই না পাই আপনি কানেকশন দিতেই হবে। তো এভাবে বলে কানেকশনটা নেই। পরবর্তী অবস্থাগুলো তো আপনারা দেখতেছেনই যে আমাদের এখান থেকে বিল জারি করা লাগে কানেকশন নিলে, কারণ একটা লাইন রেন্ট নাই, কিন্তু ওই যে আমাদের বোর্ডের একটা সিদ্ধান্ত অনুযায়ী বিল জারি করা লাগে, কনজিউমাররা বিল করে পেমেন্ট করতে হয়। তো এটা আরেকটা অসুবিধা। তো এখন আমরা করছি কি, আপনাদের পতেঙ্গা এরিয়াতেই বোধহয় 2টা এরিয়াতে বোধহয় আমরা অলরেডি বিল জারি মানে একদম করে দিয়েছি, ওখানে ওই ফুল লাইনের মধ্যেই কোনো বিল জারি হবে না ইয়াতে। তো ওই অবস্থায় আপনার ওই 2টা ইয়াতে আপনার আছে, ওইভাবে আছে। তো আপনার এখন বাকি যে ওই যে সুবল চন্দ্র দাস উনি যেটা বললেন যে 2018 সালে ঈশান মহাজন সড়কে ওয়াসার লাইন আছে, কিন্তু আপনাদের সাবলাইন করা হয় নাই, এটা একটু ধৈর্য ধরতে হবে, কারণ এটা আমি সাবলাইন করব, আমি যদি পানি না পান আবার সমস্যা। তারপরে আপনারা বলছেন যে সিস্টেম লসের কথা আলাপ হইল। তারপরে পানির স্তর নিচে নেমে যাওয়া, নলকূপের পানি, এই যে নলকূপের পানির স্তর যে নিচে নেমে যাচ্ছে, এটা আমরাই ফিল করতেছি, আমাদের টিউবওয়েলগুলোতেই নিচে নেমে যাচ্ছে, যার ফলে আমরা টিউবওয়েল থেকে বেরিয়ে আসতে চেষ্টা করতেছি, আমরা সারফেস ওয়াটারে চলে গেছি। 92% আমাদের এখন সারফেস ওয়াটার, সারা বাংলাদেশে কোথাও নেই এরকম। ঢাকায় আছে আপনার 70% আপনার টিউবওয়েলের ওয়াটার, বা 30% অনলি সারফেস ওয়াটার। তারপরে আকবর্ষা এরিয়া, আকবর্ষা কৈবল্যধম এরিয়া, এটাও আমাদের ওই প্রকল্পের মধ্যেই আছে। আর বিলের কথা বলা আছে এখানে, আগ্রাবাদ অফিসে আগ্রাবাদ অফিসে যে আপনি যে ডিপের কথা যেটা বলছেন আমাদের সম্মানিত গ্রাহক নূর মোহাম্মদ ভাই, ডিপের কথা, ডিপ ওখানে আপনার আমাদের ওখানে ডিপের চিন্তাভাবনা আমাদের আছে, পি ব্লকে চিন্তাভাবনা আছে বলতে আমরা আমাদের এই বাজেটে টাকা নাই, কিন্তু সামনের বাজেট শুরু হওয়ার আগে আমরা কাজ শুরু করে দিব দিয়ে আপনার ওখানে একটা ডিপ টিউবওয়েল করে আপাতত আপনাদেরকে যেন আমরা করতে পারি সেই ব্যবস্থা করব। আর হচ্ছে গ্রাহক অভিযোগ জানানোর জন্য আমাদের এখানে 2টা পোর্শন আছে। একটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সাইডে সেটা হচ্ছে গ্রাহকের পানি না প্রাপ্তি, এবং গ্রাহকের লাইনে কোনো সমস্যা হলে, এবং গ্রাহকের যদি আপনার কোথাও কোনো যদি আমাদের লাইন ফাটে, এগুলো আপনার আমাদের ইঞ্জিনিয়ারিং উইংয়ের কাজ, এগুলা গ্রহণ করা, অভিযোগগুলো গ্রহণ করে বাস্তবায়ন করা। আর বাকিটা তো আমাদের সিআরও মহোদয় বলছেন যে এটা আমাদের বিল্ডিং সাইডের কাজটা আলাদা। তো এখন ইঞ্জিনিয়ারিং উইংয়ের এই অভিযোগগুলো নেওয়ার জন্য 4টা মোড আছে আমাদের শহরে, একটা আগ্রাবাদে, একটা আপনার মেহেদিবাগে, আরেকটা জুবলি রোড, আরেকটা বহদ্দারহাট। এই 4টা মোড়ের 4 জন এক্সিএন আছে, তাদের এক্সিএনের নাম্বার সহ দেওয়া আছে সবার কাছে। ইভেন আপনি এখন দেখেন আমি যেখানে বসছি, আমার এখানে কিন্তু কয়েকটা ফোন আসছে, সব কিন্তু কনজিউমারের ফোন। আমি এগুলো আমি এখান থেকে বের হয়ে আমি তাদেরকে আবার আনসার দিব, বা তাদের সাথে আমি কথা বলবো কী সমস্যা। এবং আমার এটা রাতের 10টা পর্যন্ত ওনারা ফোন করে আমার এই মোবাইলে,
এবং আমার এই মোবাইলটা অনেকটা কমপ্লেন সেন্টারের মতোই হয়ে গেছে। হ্যাঁ, তো সুতরাং অভিযোগ যে কোনো জায়গায় আপনি জানাতে পারবেন, শুধু আমাদের ইয়াতে না, শুধু আমাদের ইয়াতে মানে কল সেন্টার ছাড়াও আমরা আপনারা সব জায়গায় আপনারা জানাতে পারবেন, সমস্যা নেই। এবং আমরা অভিযোগটা গ্রহণ করে সেভাবে আমরা ব্যবস্থা নিই। এবার আসি আমরা বিলের অভিযোগ এগুলা ইয়ে করা হয়েছে। হ্যাঁ, এখন রাস্তা কাটার একটা কথা আসছে। রাস্তা কাটা আমরা আসলে লিকেজ হলে আপনার রাস্তাটা কাটতে হয়, রাস্তা কেটে লিকটা রিপেয়ার করতে হয়। সেটা সিটি কর্পোরেশনের সাথে আমাদের কথা আছে যে যখনই লিকেজ হবে তখনই আমরা সাথে সাথে ওইটা রিপেয়ার করব। আর প্রকল্পের যে রাস্তা কাটা, এখানে একটু আমাদের একটু সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এখানে দুই ধরনের আমরা প্রস্তাব দিয়েছিলাম সিটি কর্পোরেশনকে, যে রাস্তা আমি কাটবো, আমি রিপেয়ার করে দিব সাথে সাথে। আপনি রাতে আমি রাস্তা কাটবো, সকালের মধ্যে আপনারা দেখবেন যে রাস্তা ঠিক, রাস্তা কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে ওনারা রাস্তা ঠিক করবেন। এখন এই দুইটার মধ্যে ওনারা আমাদের প্রথম প্রস্তাবটা নিচ্ছেন না। প্রথম প্রস্তাবটা নিচ্ছেন না কেন? ওনারা মানে ওনাদের রাস্তা ওনারা ওনাদের স্পেসিফিকেশন মোতাবেক ঠিক করবেন। তো এখন এটা আমরা অনেকবার চেষ্টা করছিলাম যে আপনাদের স্পেসিফিকেশন মোতাবেক আমরা ঠিক করে দিব, যাতে সকালে গ্রাহক উঠে যে দেখতে না পায় যে ইয়াটা মানে রাস্তাটা কাটা আছে। হ্যাঁ, এখন হয়েছে কি আপনার ওখানে ওনারা তো সেটা নেন নাই। আমাদের কাছ থেকে আমরা প্রতি স্কোয়ার ফিট আপনার যে রাস্তা কাটা কর্তনের জন্য আমরা কিন্তু টাকাটা দিচ্ছি ওনাদেরকে, সিটি কর্পোরেশনকে। এখন ওনারা করে কি, ওই আমরা যখন দিই তখন আমরা কাজটা করে না। এবং ইভেন আপনি দেখেন রাস্তাটা কাটার পরে আমরা কিন্তু চলাচলের উপযোগী করে দিই, যেটা আমাদের কিন্তু করার কথা ছিল না। আমরা ওই যে ইয়ে করি সাময়িক চলাচলের যেটা হেরিং বোন করে দিই ইয়ে দিয়ে, ইট দিয়ে, যাতে করে আপনার সবাই চলাচল করতে পারে। ওইটাও কিন্তু করার কথা ছিল না, কিন্তু ওইটাও আমরা করে দিই। তো আলটিমেটলি আমরা টাকা দিচ্ছি কিন্তু গালিটাও আমরা খাচ্ছি, কারণ হচ্ছে ওয়াসা কাটছে এটা। হ্যাঁ, তো এইটা আপনার এটার একটু সমন্বয় করা দরকার, এটা একটু সংস্কার করা দরকার। আমরা বারবার বলছি ওনাদেরকে, ভাই রাস্তাটা আমরা কাটবো, আমরাই করে দিব, তাহলে আর গ্রাহকের ওই ভোগান্তিটা আসতেছে না। সারা ওয়ার্ল্ডে কিন্তু এটাই হয়, যেই কাটে সেই করে দেয় রাতের মানে যত ইয়াতে রাতের মধ্যে আমাদের কাজ শেষ, রাতের মধ্যে আপনি করে দিবে, রাস্তাটা আবার ঠিক করে দিবে। সকালে উঠে গ্রাহক বুঝতেই পারবে না যে আসলে ওখানে কি রাস্তাটা কাটা হয়েছিল কিনা। তো এই জিনিসটা একটু সংস্কার দরকার আমাদের ওখানে। আর এটা গেল রাস্তা কাটার বিষয়ে। আর অভিযোগের বিষয় তো আমি অলরেডি বললাম যে ইয়াতে আমাদের 4টা মোড় আছে, সেখানে ইয়া করা হয়। আর ফয়েজ লেকের যে বিষয়টা আসছে, ফয়েজ লেকের যে পানিটা, এই পানিটা কিন্তু আমাদের 1 মাসের পানিও না, যে পানিটা জমে থাকে। আমরা এটা স্টাডি করছি, অলরেডি স্টাডি করা হয়েছে। ওই ফয়েজ লেকের পানিটা আমাদের খুব একটা আপনার ইয়া হবে না, ওইটা মানে আমরা তুলে যে গ্রাহকদেরকে দিয়ে যে এটা সাস্টেনেবল পর্যায়ে যাবে এরকম না। শুধু ফয়েজ লেক না, আমরা ওই যে সীতাকুণ্ড এরিয়াতে যে আপনার লেকগুলো আছে সেগুলো নিয়েও আমরা কাজ করছি। কাজ করার পরে আপনার ওইটা আমাদের ইয়েতে নাই, মহামায়া পর্যন্ত ওগুলো আমরা কাজ করছি, ওগুলো স্টাডি করা হয়েছে, ওগুলো দিয়ে হবে না। এখন আরও ভালনারেবল যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি দেখেন আমাদের ক্যাবের সহসভাপতি মহোদয় বলছিলেন যে পানিতে লবণাক্ততার বিষয়টা। এখন মহোদয় ভাই, আপনার সাথে আমি দীর্ঘক্ষণ এটা নিয়ে অনেক আগেও আলাপ করেছিলাম যে পানির লবণাক্ত বিষয়টা কোথা থেকে সূত্রপাত সেটা। যেমন আমি অলরেডি কিন্তু এই আমাদের হালদা এবং কর্ণফুলী দুইটা নদীর কিন্তু পানির আমি যদি সোর্স বলি, সেটা কিন্তু ওই যে কাপ্তাই লেক থেকে পানিটা আপনার যখন নিচে নামে তখন কর্ণফুলী হয়ে সেটা আবার হালদা নদীতেও রিচার্জ হয়। এবং হালদার উপরের অংশ কিন্তু প্রায় শুকিয়ে গেছে, যেটা শুষ্ক মৌসুমে প্রায় শুকনাই দেখা যায়। তো এখন আপনার সমস্যাটা হচ্ছে কি, কাপ্তাই লেকের যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যে টারবাইনগুলো আছে, এগুলো যদি ওনারা একটা ম্যানেজমেন্ট করে যদি ছাড়ে, পানিটা যদি একটা নির্দিষ্ট ম্যানেজমেন্টে আমাদের এখানে আসে, কর্ণফুলী নদীতে আসে, কর্ণফুলী থেকে হালদাতে আসে, তাহলে কিন্তু লবণাক্ততা আসবে না। আমি কিন্তু অলরেডি এই সেপ্টেম্বর মাসে ওদের চিফ ইঞ্জিনিয়ারকে আমি চিঠি দিছি ওখানে, যে পানিটা যেন এর আগে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের ওখানে আপনার ইয়ে ছিল, যে ওখানে একটা নির্দেশনা ছিল 2টা টারবাইন ওখানে সার্বক্ষণিক চালু রাখতে হবে। তাহলে 2টা টারবাইন যদি আমি চালু রাখতে হলে আমার কী করতে হবে, তাহলে পানিটাকে আমি ওভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এখন তারা করে কি, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন একদম কম খরচে হয় দেখে তারা যখন পানি অ্যাভেলেবেল থাকে সবগুলো পানি ছেড়ে দিয়ে আপনার ওই 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করে। কিন্তু এখন থেকে যদি তারা 2টা টারবাইন চালায়, তাহলে শুধু আমাদের চট্টগ্রাম ওয়াসার জন্য না, এটা ওখানে আপনার নেভিগেশন প্রবলেম হয়, ওখানে যে ট্রাইবেলরা আছে তারা যে আপনার চলাচলের তাদের অসুবিধা হয়। তো এই সব আরও অনেকগুলো সমস্যা আছে ওখানে। এই সব সমস্যা, ওদের আবার খাবারের পানি সংকট দেখা দেয়।
তারপরে ইয়াতে মৎস্যজীবীদের মাছের সমস্যা দেখা দেয়। তো সবগুলো মিলে কিন্তু আপনার ওখানে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়, যেটা ওনারা প্রথম এখন থেকেই যদি ম্যানেজমেন্টটা ঠিকমতো করে তাহলে কিন্তু কোথাও আর এই লবণাক্ততার সমস্যাটা আপনার হবে না। যার জন্য আমরা চিঠি দিছি এবং আমরা এরপরে মন্ত্রণালয়ে যাব, মন্ত্রণালয় থেকে আবার ওনাদের মন্ত্রণালয়কে চিঠি দিব যেন এটা আপনার ওইভাবে ম্যানেজমেন্ট করে যেন চালায়। তারপরে আর কথা আসছে বিলিং সংক্রান্ত অধিকাংশ কথাই চলে আসছে। আর আমাদের ক্যাবের সহসভাপতি মন্ডলী একটা কথা বলছেন যে আমাদের বোর্ডের মেম্বারদের কথা। আসলে আমাদের এখানে 3টা লেয়ার। একটা হচ্ছে আপনার আমরা এখন যারা আসছি আমরা কিন্তু এক্সিকিউশন লেয়ার, ফিল্ডের লোক আমরা সবাই 3 জনই আমরা ফিল্ডের। আমাদের উপরে 3 ডিএমডি এমডি আছেন, ওনারা হচ্ছেন আমাদের যে কোনো পলিসিগুলো দেখবেন বা পলিসি তৈরি করবেন, করে যেটা ওনাদের আয়ত্তের মধ্যে আছেন ওনারা সেটা বাস্তবায়ন করার জন্য বলবেন, আর যেটা ওনাদের মধ্যে নাই সেটা যাবে বোর্ডে। তাহলে বোর্ডের আবার নির্দিষ্ট ক্ষমতা আছে, ওই ক্ষমতার মধ্যে ওনারা যদি এটা বাস্তবায়নের জন্য আমাদেরকে নির্দেশনা দিবেন, অথবা ওনারা এটা যদি ক্ষমতার মধ্যে না থাকে তাহলে মন্ত্রণালয়ে যাবে। তো এই যে আপনার কয়েকটা লেয়ার, এই লেয়ারে আপনি ধরেন যে আমি এখন সব কথা এখানে শুনে গেলাম, এই যে আমাদের গ্রাহক উনি আমাকে একটা কমপ্লেন সেন্টারে একটা কমপ্লেন দিল যে আমি পানি পাচ্ছি না, কিন্তু আমি ওনার এটা কিন্তু এক্ষুনি সমাধান করতে পারবো না, কারণ আমার যতক্ষণ না পর্যন্ত ওই প্রকল্পটা বাস্তবায়ন না হচ্ছে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওনার এই চট করে সমস্যা, তাহলে আমার ওখানে কি হবে, কমপ্লেন সেন্টারে পেন্ডিং দেখাবে, সেটা পেন্ডিং দেখাবে, এবং পেন্ডিং দেখানো তো আমার জন্য একটা ডিসক্রেডিট, যে আমি একটা কমপ্লেন পেলে আমি সমাধান করতে পারলাম না। তো এই জিনিসগুলো আসলে আমাদের আরও আমরা প্রতিনিয়ত জবাবদিহিতার মধ্যে আছি, এবং প্রতিনিয়ত আমরা বিভিন্ন, এখন তো ধরেন যে আর ম্যানুয়াল কোনো কিছু করার মতো আপনার সুযোগ নাই, এখন সবই ডিজিটালি হইতে হবে, সবই হইতে হবে আপনার টেকনোলজির উপরে নির্ভর করে হইলে সেখানে আপনার কোনো ধরনের আপনার সমস্যা সৃষ্টি হওয়ার বা কোনো ধরনের পিলফারেজ থাকার আপনার কোনো সুযোগ থাকবে না। তো আমরা ধাপে ধাপে ওদিকেই যাচ্ছি, আমাদের গ্রাহকের যে কমপ্লেনগুলো সেগুলো যেন আমরা ওইভাবে অ্যাড্রেস করে ওইভাবে আমরা যেন দিতে পারি, যাতে করে একদম অ্যাট এ গ্ল্যান্স সারা শহরে সবাই দেখেন। আর আমাদের ওই যে আমরা ইয়েটাও বাড়াচ্ছি যে মাঝখানে করোনার জন্য কিন্তু আমাদের আসলে কিছু ওই সময় কিছু গ্যাপ হয়ে গেছে, ওইটাই আবার পরবর্তীতে আমরা ডেভেলপ করতে একটু টাইম লেগেছে, যেটা হচ্ছে যে গ্রাহকদের সাথে আরও করা, আরও মানে কথা বলা, এবং শুধু সেটা না, আমার শুধু মোবাইল না, আমার অফিসেও কিন্তু প্রতিনিয়ত গ্রাহকগণ আসেন, আমরা কনসাল্ট করি কি করা যায়, ওনাদের সাথে করে কি মানে আরও ডেভেলপ করে, কারণ আমরা অনেক কিছু জিনিস আমরা গ্রাহকদের কাছ থেকে আমরা ডাটাগুলো পাই, যে ডাটাগুলো আমার খুবই ইফেক্টিভ হয়, তো সেগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করছি। তো এই হচ্ছে আপনার ধরেন আমাদের আর তো কিছু বাকি নেই বোধহয়, না? হ্যাঁ, ডিজিটাল ওইটা অলরেডি বলেছি যে ডিজিটাল ট্রান্সফরমেশনের বিষয়টা আমরা ডে বাই ডে আমরা ওদিকে যাচ্ছি। আমরা যে ইয়েটা আনবো, আমরা যে কমপ্লেনগুলো পাবো, ওই কমপ্লেনগুলো আপনার আরও আপনার ইয়াটা ক্লিয়ার করি। আমাদের একটা নাসিরাবাদে আমরা একটা আমাদের একটা ওয়াটার ডিস্ট্রিবিউশন সেন্টার করেছি, যেখান থেকে আপনার কোথায় কতটুকু পানি যাচ্ছে, ওই যেটা ডিএম এর মধ্যে বললেন, ডিএমএ তে আমরা কিন্তু ওখানে বসেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোথায় কতটুকু আমরা পানি দিতে পারতেছি। এখন আমরা সবচেয়ে সমস্যার মধ্যে পড়ছি আপনার এই যে কয়েকটা এলাকা নিয়ে, ওনারা যারা আসছেন ওনারা এইটা বাদেও আমি যে এলাকাগুলোর কথা বলেছি এই এলাকাগুলো নিয়ে এবং এই এলাকার এই কাজগুলো নিয়ে অলরেডি আপনার আমাদের ডিপিপি দেওয়া হয়েছে, এবং আমরা আমাদের উপদেষ্টা মহোদয়কেও জানাইছি বিষয়টা, যে জিনিসটা যে আমাদের এখানে আছে এটা আমাদের খুবই এসেন্সিয়াল একটা প্রকল্প, এই প্রকল্পটা না হলে আমরা সামনে আরও সমস্যার মধ্যে পড়বো, তো সেটাও আমরা জানানো হয়েছে। এবং আমাদের ওই যে লবণাক্ততা পানির বিষয়টাও আমরা অলরেডি অ্যাড্রেস করেছি। তো এগুলো আসলে আমাদের ডে বাই ডে এগুলো সমাধান হবে। তো আর অন্যান্য গ্রাহকদের কাছ থেকে যে জবাবদিহিতার যে কথাটা, সেটা কিন্তু আমরা অলওয়েজ আমরা রেডি জবাব দেওয়ার জন্য। এবং আমরা যেটা বললেন যে গ্রাহকে জনগণের করের টাকা, শুধু কর না, আমাদেরটা আবার ভিন্ন, আমাদের গ্রাহকরা যে বিলটা আমাদেরকে দেয় এটা থেকে কিন্তু আমাদের বেতন হয়, ওনাদের শুধু ওনাদের করেরটা না, আরও বেশি জবাবদিহিমূলক। তো না আমরা অবশ্যই হই এবং আমরা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও আমরা গ্রাহকদের এই যে কিছু আছে যে আমাদের ক্ষমতার বাইরে, তো যেটা আপনার ধরেন যে ওয়েট করতে হয়, তো সেই জন্য আমরা সবার কাছ থেকে মানে গ্রাহকদের ইয়াগুলো আমরা সাথে সাথে আমরা করতে পারি না। তো আপনাদের যে সমস্যাগুলো আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আপনার সংস্কার এবং এই যে ডেভেলপমেন্ট যেটা বললাম যে ডে বাই ডে হচ্ছে এবং ডে বাই ডেই হবে। আপনাদের কিছু অংশ আমাদের এখনও আওতার বাইরে আছে, সেটাও আমাদের আওতার মধ্যে চলে আসবে।
আশা করি আমরা অনেক প্রবলেমস হাইলাইট হয়েছে সিটির সুয়েজ সিস্টেম, ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার ট্রান্সপোর্টেশন, অনেক আপনারা সোশ্যাল ওয়ার্কার যারা এটা প্রবলেম পয়েন্ট আউট করছেন, হাইলাইট করছেন। আশা করি ওয়াসা কোঅপারেট করবে আপনাদের সাথে। একটা মিনিংফুল ডায়লগ হয়েছে এটা আজকে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফ্রুটফুল। আশা করি there will be more developments towards a positive future for Chittagong city Eki. Thank you very much for attending to all of you. Thank you. আপনাদের সবাইকে আগামী দিনে আমাদের সারথি হিসেবে দেখতে চাই। আপনাদের সবাইকে বর্তমানের মতো আগের মতো ভবিষ্যতেও পাবো সে আশা ব্যক্ত করে আজকের এই আলোচনা আপনারা সবাই গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের এই গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করার জন্য দৈনিক পূর্বকোণ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ।